রাত তখন প্রায় 2টা। আকাশের এক কোণে এক ফালি চাঁদ মেঘের আড়ালে লুকোচুরি খেলছে। ঝিঝি পোকার একটানা ডাক আর শিয়ালের হুক্কা হুয়ার শব্দে পুরো পরিবেশটা যেন এক ভৌতিক রূপ নিয়েছে। চারদিকের হিমশীতল বাতাস শরীরের হাড় পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে। শহরের উপকণ্ঠে সেই পরিত্যক্ত ইটের বজ্রর কাছে কুয়াশার চাঁদের ঢাকা অন্ধকার। সেখানে হাত পা বাঁধা অবস্থায় 4জন মানুষকে হাঁটু গেড়ে বসিয়ে রেখেছে আরিয়ান তার বন্ধুরা। আরিয়ান তার কোমরের বেল্ট থেকে চকচকে পিস্তলটা বের করে এবং আসলাম সাহেব থুতনিতে ঠেকিয়ে এক পৈশাচিক অট্টহাসি দিয়ে বলে উঠল, কি আসলাম আঙ্কেল, অনেক তো পাপ কামাই করলেন। এখন বুড়ো বয়সে সাধু সাজার শখ জেগেছে। আমার বাবা বলে দিয়েছে যে আমাদের পথ ছাড়ে তাকে দুনিয়াও ছাড়তে হয়। আজ আপনাদের সবাইকে পরপারে ফাটিয়ে তবেই শান্তি পাবো। আসলাম সাহেব তখন মৃত্যুর ভয়ে থরথর করে কাঁপছিলেন। তিনি হাউমাউ করে কেঁদে উঠে আরিয়ানের পায়ে পড়ার চেষ্টা করতে অত্যন্ত করুণ সুরে বলতে লাগলেন। আরিয়ানের হৃদয়ে দয়া বলতে কিছুই নেই। সে আবার বিকট শব্দে হেসে উঠল এবং চোখের পলকে পিস্তলের ট্রিগার টিপে 4জনকেই নিঃসঙ্গভাবে গুলি করে খুলি উড়িয়ে দিল। ঠিক সেই সময় ভোচ্চার আড়ালে লুকিয়ে এই দৃশ্য ভিডিও করছিল সাংবাদিক নিলয়। উত্তেজনায় তার পা লেগে একটা চিন পড়ে হতেই আরিয়ান বাঘের মতো গর্জন দিয়ে তার বন্ধুদের উদ্দেশ্যে বলে উঠল, কে ওখানে? ধর ওরে, একটা সাক্ষীও যেন জ্যান্ত না থাকে, ছিঁড়ে ফেল ওরে। আরিয়ান আর তার বন্ধুরা নিলয়কে ধরে ফেলে এবং ক্যামেরাটা আছাড় দিয়ে ভেঙে ফেললো। এবার আরিয়ান লোহার লট দিয়ে নিলয়ের হাত পা পিটিয়ে হাড়গোড়গুলো গুঁড়ো করতে করতে নিষ্ঠুর গলায় হুমকি দিয়ে বলল, এই খুনের কথা যদি কেউ জানে তবে তোকে আর তোর পুরো পরিবারকে এই ইটের চুল্লিতে জ্যান্ত পুড়িয়ে ছাই করে দেব। মনে রাখিস, আরিয়ান যেটা বলে সেটা করে দেখায়। পরদিন সকালে সূর্য উঠতেই পুরো শহরে হাহাকার পড়ে গেল। 4জন বড় ব্যবসায়ীর নিথর দেহ উদ্ধারের খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ল। টিভি নিউজ প্রেজেন্টার ব্রেকিং নিউজে অত্যন্ত গম্ভীর গলায় বলতে লাগলেন, রাজধানীর উপকণ্ঠে 4 ব্যবসায়ী নৃশংস হত্যাকাণ্ড। পুলিশ প্রাথমিক তদন্তে একে পেশাদার খুনিদের কাজ বলে ধারণা করেছে। অন্যদিকে সাহসী সাংবাদিক নিলয়কেও গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মিডিয়া হলে এখন তীব্র ক্ষোভ। ঘটনাস্থলে ভিড় জমিয়েছে শত শত মানুষ। সাধারণ জনগণ নিজেদের মধ্যে ফিসফাস করতে আতঙ্কিত স্বরে বলতে লাগলো, ভাই রে, শহরটা কি মগের মুলুক হয়ে গেল? দিনের আলোয় মানুষ খুন হচ্ছে আর পুলিশ তাকিয়ে তাকিয়ে দেখছে। শহরে যখন খুনের আতঙ্ক, ঠিক তখনই ভার্সিটির মেধাবী ছাত্রী তানিয়া প্রতিদিনের মতো সকালে তার ক্লাস করতে যাচ্ছিল। পথে আরিয়ান তার বন্ধুদের দিকে পাজেরো গাড়ি থামিয়ে তুলির পথ আটকালো। আরিয়ান দামি একটা উপহারের বক্স বাড়িয়ে দিয়ে একগাল হেসে তানিয়াকে লক্ষ্য করে বলল, কি সুন্দরী, শহরের খবর তো শুনলে, এখন আমার খবরটা নাও। এই গিফটটা তোমার জন্য। অনেক দিন তো হলো, এবার রাজি হয়ে যাও। তানিয়া আরিয়ানকে ঘৃণা করত। সে সবার সামনে উপরের বক্সটা ছুঁড়ে ফেলে দিয়ে প্রচণ্ড রাগে চিৎকার করে আরিয়ানকে ইনসাল্ট করে বলে উঠল। বন্ধুদের সামনে এই অপমান আরিয়ান কিছুতেই মেনে নিতে পারল না। অপমানের জ্বালায় দাঁতের দাঁত চেপে নিজের বন্ধুদের দিকে তাকিয়ে হিংস্র কণ্ঠে বলে উঠল, অনেক সাহস ওর। আজ রাতেই ওকে তুলে আনবো, দেখবো ওর কত তেজ। আমার ইনসাল্ট করার মজা হাড়ে হাড়ে বুঝিয়ে দেব। সেই রাতে টিউশনি শেষে ফেরার পথে আরিয়ান আর তার বন্ধুরা তানিয়াকে জোরপূর্বক তুলে নদীর ধারে নিয়ে গেল। সেখানে 4জন মিলে তানিয়াকে ছিঁড়ে খেলো এবং ভিডিও করে রাখলো। যাওয়ার সময় আরিয়ান তানিয়ার কানের কাছে মুখ নিয়ে কর্কশ গলায় বলল, এইবার তোর সেই তেজ কোথায় গেল? মুখ খুললে এই ভিডিও পুরো শহরে ছড়িয়ে দেব। এরপর ওরা তানিয়াকে প্রচণ্ড আঘাত করে গর্ত ফেলে দিয়ে চলে গেল। পরদিন সকালে তানিয়া যখন চোখ খুলে নিজেকে আবিষ্কার করলো এক অপরিচিত ঘরে। ব্যথায় তার সারা শরীর অবাস। পাশে বসে থাকা এক বৃদ্ধ মহিলা তানিয়ার জ্ঞান ফিরতে দেখে তার স্বামীকে ডেকে আনলেন। সেই ভদ্রলোকই তানিয়াকে মর্মস্ব অবস্থায় উদ্ধার করেছিলেন। তিনি তানিয়ার পাশে বসে মমতা ভরা কণ্ঠে জিজ্ঞেস করলেন। তানিয়ার নীরবতা দেখে ভদ্রলোক আর কথা বাড়ালেন না। তানিয়াকে তার বাড়ির অ্যাড্রেস জেনে তাকে তার বাসায় পৌঁছে দিলেন। তানিয়ার মা মেয়েকে ফিরে পেয়ে জড়িয়ে ধরলেন। তানিয়া তার মায়ের সাথে কোনো কথা না বলে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। 10:45। শহরের বিলাসবহুল ড্রয়িং রুমে বসে আছেন প্রভাবশালী এমপি। তার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আরিয়ান ও তার বন্ধুরা। আরিয়ান তার বাবাকে নিচু স্বরে বলল, বাবা, একটা ঝামেলা হয়েছে। আমাদের ভার্সিটির একটা মেয়ের সাথে একটু মজা করছি। এমপি সাহেব শান্তভাবে কফিতে চুমুক দিয়ে জিজ্ঞেস করলেন, মেয়েটা এখনো বেঁচে আছে না মেরে ফেলেছো? আরিয়ানের বন্ধু অমনি হেসে উঠে বলল। কথা শুনে এমপি সাহেব অষ্টহাতটি দিয়ে বললেন, আরে, এসব কোনো ব্যাপারই না। আমার রাজত্বে এসব ছোটখাটো ভুল আমি সামলে নেব। তোরা গিয়ে আনন্দ কর। এর কয়েক মাস পর সাংবাদিক নিলয় এখন পঙ্গু হয়ে বিছানা পড়ে ধুঁকছে। নিলয় দেখতে আসলেন
তার পরিচিত এক আন্টি, তার সাথে ছিল এক দীর্ঘদেহী সুদর্শন যুবক আবির। আবির ছাদে যাওয়ার সময় আন্টি তাকে নিলয়ের সাথে পরিচয় করিয়ে দিয়ে অত্যন্ত শান্ত এবং নম্র স্বরে বললেন, আবির, পরিচয় করিয়ে দিই, এ হচ্ছে নিলয়। ও একসময় খুব সাহসী সাংবাদিক ছিল। আর নিলয়, ও হলো আবির, আমার বোনের ছেলে। তখন আবিরের আন্টি নিলয়কে জিজ্ঞেস করলে এটা কিভাবে হয়েছে। সে বলতে লাগলো, এদিকে তানিয়া এখন এক জীবন্ত লাশ। আরিয়ান প্রতিনিয়ত তাকে ব্ল্যাকমেইল করে যাচ্ছে। একদিন তানিয়া তার স্টুডেন্টের বাসায় গেলে সব অভিভাবকদের সাথে কথা বলতে। সে স্থির করেছে সে আর বাচ্চাদেরকে পড়াবে না। বাচ্চাদের গার্জিয়ান তাকে জিজ্ঞেস করতে লাগলো কিসের জন্য সে কি হয়েছে। তাদের জড়াজড়িতে সব ঘটনা খুলে বলল। তখন তারা তাকে সান্ত্বনা দেয়, কিন্তু সে তো জানে না এই বাড়িতে আবির আছে। আবির পেছন থেকে সব কথা শুনে ফেলেছে। সব শুনে আবিরের চোয়াল শক্ত হয়ে এলো, কিন্তু সে কিছুই বলল না, ছাদে চলে গেল। এর কয়েক মাস পর আবির তার আপু একদিন বসে টিভি দেখছিল। আজ তার আপু অফিস যায়নি। খবরের সময় হাতে একটা খবর সামনে আসলো। খবরে যা বললো, যাকে দেখালো অবাক হয়ে গেলাম, কারণ খবরে বলল, কলেজে এক ছাত্রীকে ধর্ষণ, পরে ছাত্রীর রহস্যময় মৃত্যু। মেয়েটির নাম তানিয়া। এই ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে। কে বা কারা এই জঘন্য কাজ করেছে তা কেউ জানে না। তার পরিবারও এই বিষয় নিয়ে পুলিশকে কিছু জানায়নি। ছাত্রীর গর্ভে একসাথে 3টি বাচ্চা। ধারণা করা যাচ্ছে তাকে গণধর্ষণ করা হয়েছে। এও ধারণা করা হচ্ছে এখানে কোনো রাজনৈতিক কিংবা বড় কোনো মানুষের হাত আছে। দেখলি আবির, জানোয়ারগুলো কিভাবে নিষ্পাপ একটা মেয়ের প্রাণ কেড়ে নিল। আবির জানলার বাইরে দূর আকাশের দিকে তাকিয়ে এক মুহূর্তে যেন স্তব্ধ হয়ে রইল। জানলার বাইরে তাকিয়ে বলতে লাগলো, হ্যাঁ, দেখতেই পাচ্ছি। আমি জানি মেয়েটাকে কে বা কারা ধর্ষণ করেছে। মানে তুই কিভাবে জানিস? আজ থেকে কয়েক মাস আগে আন্টির বাসায় গিয়েছিলাম, সেখানে তানিয়া নামের এই মেয়েটাকে দেখছিলাম। আর সে প্রাইভেট টিচার ছিল। অনেক দিন প্রাইভেটে আসেনি, তাই আন্টি ফোন দিয়ে আনলো। তখন মেয়েটা আন্টি না আসার কারণ হিসেবে এই ঘটনাটি বলল। তখন শুনেছিলাম আর 4 জন মিলে এই কাজ করেছে। এখন তুমি বলো, আমি কি এখনো চুপ করে থাকবো? সেদিন তুমি ওয়াদা করিয়েছিলে, তাই আমি নীরব হয়ে গেলাম। কিন্তু আজ দেখো আবারও সেই ধর্ষণ। এখন বলো আমার কি করা উচিত? আবিরের বোন দীর্ঘ একটা নিঃশ্বাস ছেড়ে আবিরকে বলতে লাগলো, না, অনেক হয়েছে, অনেক সহ্য করেছিস। আর না, আমি তোকে আর বাধা দিব না। আমি আমার তোকে দেয়া ওয়াদা থেকে মুক্ত করলাম আবির। রকস্টার ইজ ব্যাক। সত্যি বলছো তুমি? সত্যি বলছি। এমন শিক্ষা দিবি যাতে কেউ আর ধর্ষণ করার সাহস তো দূরের কথা মনেও না আনে। আবির তার আসল রূপে ফিরে আসে। তার ভিতরে সেই রকস্টার সত্তা আস্তে আস্তে জেগে উঠতে থাকে। তারপর তার বোনকে বলতে থাকে, ওকে, তাহলে দোয়া কইরো আমার জন্য, আর তোমার চ্যানেলে বলে দিও রক স্টার ইজ ব্যাক। না আবির, এটা বলে দিলে সমস্যা হবে আমার। তখন সবাই বলবে আমি কিভাবে জানি। তুই কিছু নমুনা দিয়ে যাস, তারপর আমি বলে দিব। ওকে, প্রথম কাজ শেষ করে বুঝে যাবে, আর তখন বলতেও পারবে। আচ্ছা, ঠিক আছে, কিন্তু যা করবি সাবধানে করবি ভাই। রাতে আবির ও আপু অনেকক্ষণ কথা বলে। আবির পরের দিন সকাল হতেই তার আন্টির বাসায় গেল। তার সাথে তার বাইক KTM 250cc মোটর সাইকেলটাও আছে আবিরের সাথে। খুবই ফেভারিট একটা বাইক আবিরের, বেশিরভাগ সময় এটা তার সাথে রাখে। আর আবিরের কাছে এই বাইক থাকলে মানুষের অনেক ঝামেলা থেকে রক্ষা পায় আবির। সব থেকে বড় কথা, এই বাইক অদৃশ্য হয়ে যেতেও পারে, এমনকি আবিরকেও লোক চোখে অদৃশ্য করতে পারে। আবার এই বাইকটার কিছু কৃত্রিম বুদ্ধিমত্তাও আছে। কোনো কারণে অ্যাক্সিডেন্ট করতে চাইলে নিজে নিজে এই বাইক কন্ট্রোল করবে। সেটা না হয় এক রহস্যই থাক, বলা তো যায় না। এখন বলে দিলে আপনারা আবার তথ্য ফাঁস করে দিতে পারেন। আবির তার বাইক নিয়ে আন্টির বাসায় চলে গেল। অবশ্য আসার আগে আন্টিকে ফোন দিয়ে এসেছে। আবির যাতে আন্টি নাস্তা দিল, কেমন আছে জিজ্ঞেস করলো। আন্টির সব কথার উত্তর দিয়ে আবির তার আন্টিকে জিজ্ঞেস করলো, আন্টি, কালকে খবরে দেখলাম আপনাদের টিউশনির ম্যাডামটা আত্মহত্যা করেছে। আবিরের কথা শুনে তার আন্টি কান্দা মাখা মুখে বলতে লাগলেন, হ্যাঁ বাবা, মেয়েটা খুব ভালো ছিল, কিন্তু দেখ কিছু জানোয়ারের কারণে মেয়েটাকে আত্মহত্যা করতে হলো। আবির একটু অনুশোচনা বোধ করলো নিজের মাঝে। তারপর আন্টিকে বলে উঠল, আন্টি, গতকালকে কি গিয়েছিলেন মেয়েটাকে দেখতে?
আবিরের আন্টি একটু অনুশোচনা বোধ করে আবিরকে বলতে লাগলো, না বাবা, যেতে পারিনি। শুনলাম মেয়েটার লাশ পুলিশ নিয়ে গেছে, তারপরে আর কিছুই জানতে পারিনি। আবির তার আন্টির কথা শুনে একটু অবাক হয়ে গেল এবং আন্টিকে বলতে লাগলো, কাল নিয়ে গেলে আজ তো মেয়েটার লাশ দিয়ে দেওয়ার কথা। আপনি একটু খোঁজ নিয়ে দেখেন মেয়েটির লাশ দিয়ে গেছে কি তারা। দিয়ে গেলে তো দেখতে যেতে হবে। আবিরের কথা শুনে তার আন্টি বলল, ঠিক আছে, আমি খোঁজ নিয়ে দেখি আগে পুলিশ মেয়েটার লাশ দিয়ে গেছে কি তাদের বাড়ি। আর যেতে তো হবে, কারণ অনেক দিন ধরে আমাদের বাচ্চাদেরকে প্রাইভেট পড়াচ্ছে মেয়েটা। তার সাথে একটু গভীর সম্পর্ক হয়ে গিয়েছে আমাদের। এখন না গেলে কেমন হয়? আর মেয়েটাকে শেষবারের মতো একটু দেখাও দরকার, তাই না বল? আবির তার আন্টিকে বলল, জি আন্টি, আমিও তাই বলছি। তাহলে চলেন গিয়ে দেখে আসি। আবিরের কথা শুনে তার আন্টি আবিরকে বলতে লাগলো, আবির, তুমিও দেখতে যাবে মেয়েটাকে? আবিরের বলে উঠলে তার আন্টিকে, হ্যাঁ আন্টি, গেলে তো ভালো হয়। মেয়েটিকে একবার দেখতেও পারবো, তার সাথে জানাজা পড়াও হয়ে যাবে। কি বলো তুমি? ঠিক আছে, তাহলে আমি ড্রাইভারকে গাড়ি বের করতে বলছি, তুই গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নে। আবির তার আন্টির কথা শুনে উপরে চলে যায়। আগেই বলে রাখা ভালো, এখানে আবিরের জন্য একটা এক্সট্রা রুম রাখা আছে। আবির যখনই এখানে আসে সেই রুমেই থাকে। আবির ফ্রেশ হয়ে আন্টিকে বলল, আন্টি আমি রেডি। তোমার হয়ে গিয়েছে? চলো এবার যাওয়া যাক। আন্টি আবিরের কথা শুনে তাদের ড্রাইভারের গাড়ি বের করতে বলল। এদিকে আবিরের আন্টি রেডি হয়ে গিয়েছে। তারপর আন্টি আর আবির নিচে নেমে এলো। ড্রাইভার আসছে, তার মুখে চিন্তার ছাপ। আন্টি সেটা বুঝে জিজ্ঞেস করলে কি হয়েছে। করিম বলে উঠল, না ম্যাডাম, তেমন কিছু না, খালি বউটা একটু অসুস্থ, তাই একটু মন খারাপ। আবিরের আন্টি করিমের দিকে তাকিয়ে বলতে লাগলেন, তা তুমি আমাকে আগে বলবে না? আর কখন থেকে অসুস্থ? ম্যাডাম, আজ 3 দিন হলো বিছানায় পড়ে আছে, বিছানা থেকে উঠতে পারছে না। আন্টি আবার করিমের উদ্দেশ্যে বলে উঠল, কি, আজ 3 দিন ধরে অসুস্থ তোমার বউ? আর সেটা তুমি আজকে আমাকে বলছো? করিম একটা দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল, ম্যাডাম, আমি মনে করছিলাম ভালো হয়ে যাবে, কিন্তু এখন দেখছি ভালো হচ্ছে না, আরো খারাপ হয়ে গেছে। আচ্ছা, তাহলে রাতে তুমি বাসায় চলে যেও। এখন আমরা একটা কাজে যাচ্ছি, বিকেলে চলে আসব। আর রাতে তুমি বাসায় চলে যেও। ঠিক আছে ম্যাডাম, আপনি যেমনটা বলবেন। হঠাৎ তখন আবির তার আন্টিকে বলতে লাগে, আন্টি, উনি এখন গেলে ভালো হবে মনে হয়। 3 দিন ধরে অসুস্থ ওনার স্ত্রী তো। যদি এখন যায় তাহলে ভালো মন্দ জিজ্ঞেস করতে পারবে, আর কিছু লাগলে তাও আনতে পারবে। তখন আন্টি আবিরকে বলে ওঠে, তাহলে গাড়িকে চালাবে, আর আমরা ওখানে কিভাবে যাব তাহলে? আবির তখন উত্তরে তার আন্টিকে বলে ওঠে, কেন আন্টি, আমি আছি না? আজকে গাড়ি আমি চালাবো, আপনি ড্রাইভারকে ছুটি দিয়ে দিন। আবিরের কথা শুনে আবিরের উদ্দেশ্যে আন্টি বলে উঠল, তুমি গাড়ি চালাতে পারো আবির? তাহলে তো আর চিন্তাই নেই। আবির বলে, জি আন্টি, আমি অনেক আগে থেকেই গাড়ি চালাতে পারি, কোনো সমস্যা হবে না। চলো আমরা চলে যাই, আর ড্রাইভারকে তার বাড়ি পাঠিয়ে দাও। উত্তরে আন্টি বলে, তাহলে তো ভালোই হলো, আর কোনো সমস্যা নাই। আচ্ছা করিম, তুমি যাও, আমি আবিরকে নিয়ে যাচ্ছি। আর তোমার স্ত্রী কি অবস্থায় আমাকে জানাবে। আর এই নাও কিছু টাকা। আন্টি করিমকে কিছু টাকা দিয়ে তার বাসায় পাঠিয়ে দিল। আবির গাড়ির চাবি নিয়ে ড্রাইভিং সিটে বসে পড়লো। ভাবলো আন্টি পিছনে বসবে, কিন্তু না, আন্টি সামনে এসেই বসলো। তার সাথে আবিরকে বলতে লাগলো, আবির, নাও এবার চলো, আমাদের আবার দেরি হয়ে যাবে। আবির তার আন্টিকে সামনে এসে তার পাশে বসতে দেখে আন্টিকে বলতে লাগলো, আন্টি, আপনি সামনে এসে বসলেন যে? আবির উদ্দেশ্যে বলে উঠলো তার আন্টি, কেন, কোনো সমস্যা আবির? তা নয় আন্টি, আমি বলতে চাচ্ছি আপনি সামনে বসে যাতায়াত করেন কি, তাই জিজ্ঞেস করলাম। আবিরের এমন কথা শুনে তার আন্টি হেসে বলতে লাগলো, আরে না, ড্রাইভার থাকলে পেছনে বসি, আর তোমার আঙ্কেল থাকলে সামনে বসি। আর তুমি তো আবার আমার ড্রাইভার না যে পেছনে বসবো। ছেলে ড্রাইভ করতেছে, তাই সামনে বসলাম। আন্টির এমন কথা শুনে আবিরের অনেকই ভালো লাগলো। আর এমনিতেই তার আন্টি আঙ্কেল এর কোনো ছেলে মেয়ে নেই, সেজন্য আবিরকে তারা নিজের ছেলের মতো করেই আজ আবারও তা উনি প্রমাণ করলেন। এদিকে আবির গাড়ি চালাতে লাগলো। তার আন্টি তানিয়ার বাসা আগে থেকেই চিনেন, তাই যেতে কোনো সমস্যা হয়নি।
আবির চারপাশে চোখ বুলিয়ে লাগলো যদি সন্দেহজনক কিছু দেখতে পায়, কিন্তু তেমন কিছুই দেখতে পেল না। তবে একটা ছেলেকে দেখে খুব বেশি মন মরা মনে হলো। আবির তার কাছে গেল এবং সেখানে গিয়ে আবির ছেলেটার উদ্দেশ্যে বলল, ভাই আসসালামু আলাইকুম। ভাই আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম, একটু কথা বলা যাবে কি? আবিরের কথার প্রতি উত্তরে ছেলেটা বলল, ওয়ালাইকুম সালাম ভাই। আপনি কে চিনলাম না তো, এর আগে তো আপনাকে দেখিনি। কে আপনি? ছেলেটার কথার প্রতি উত্তরে আবির বলল, আসলে ভাই আপনি আমাকে চিনবেন না। তানিয়া যেখানে টিউশনি করাতো ওটা আমার আন্টির বাসা। আমি আন্টির বাসায় বেড়াতে এসেছি, এসে শুনলাম এই ঘটনা, সেজন্য আন্টিকে নিয়ে আসলাম এখানে তাকে দেখার জন্য। আর তানিয়া আপনার কে হয় ভাই? আবিরের কথা শুনে ছেলেটি হাউমা করে কাঁদতে শুরু করলো এবং বলতে লাগলো, ভাই আর বললেন না, এই মেয়েটা হচ্ছে এই অবাকা ভাইয়ের একমাত্র ছোট বোন। ছেলেটির এমন কান্না দেখে আবির তাকে সান্ত্বনা দিতে লাগলো এবং তাকে বলল, ভাই আমি আবির হাসান। তানিয়া এক প্রকার আমার বন্ধু ছিল, খুব ভালো বন্ধু। তানিয়া আমাকে সব বলেছে যে তার সাথে কি কি ঘটেছে, কিন্তু আসলে আমি সঠিক বুঝতে পারছি না আমার এখন কি করা দরকার। আপনি যদি আমাকে কিছুটা হেল্প করতেন তাহলে তানিয়ার জন্য আমি কিছু করার চেষ্টা করব ভাই। এখানে আপনারা ভাবছেন হয়তো আবির কিভাবে তানিয়ার বন্ধু হয়, কিন্তু আসলে কিছু জিনিস জানতে হলে কিছু মিথ্যে বলতে হয়। তখন তানিয়ার ভাই আবিরকে বলে ওঠে, আচ্ছা ভাই ঠিক আছে, আমি তানিয়ার ভাই হিসাবে সাধ্যমতো আপনাকে সব রকম সাহায্য করবো, আমার সাথে চলেন। এই বলে তানির ভাই আবিরকে বাড়ির ভেতরে নিয়ে গেল। ভেতরে গিয়ে একটা রুমে নিয়ে গেল, একটা বন্ধ রুমের ভেতর দিয়ে গেল। রুমটা অন্ধকার। তারপরে তানিয়ার ভাই লাইট জ্বালিয়ে দিল। আবির তানিয়ার ভাইয়ের উদ্দেশ্যে বলতে লাগলো। এই বলে তানিয়ার ভাই বলতে শুরু করলো, ভাই আমাকে এখানে নিয়ে এলেন কেন, জানতে পারি কি? বলছে আপনাকে সব, আগে এক এক করে সব দেখেন তাহলে বুঝতে পারবেন। এসব কথা শুনে আবির তানিয়ার ভাইকে উদ্দেশ্য করে বলল, তা ভাই আপনারা সব জানেন, তাহলে পুলিশে কেন মামলা করেননি ভাই? তানিয়ার ভাইয়ের এমন কথা চারপাশের মানুষ নীরবতা। এই চাপে তারা ভেতরের রাগ যেন বিস্ফোরিত হতে চাইছে। সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে নিজেকে ধরে রাখতে পারলো না। ভিতরে জমে থাকা ক্ষোভ ছেড়ে ফেলে বলতে লাগলো, ভাই এই মন মানসিকতার জন্যই আজ তানিয়ার এই অবস্থা। মানসিকতার পরিবর্তন না হলে তানিয়ার মতো আরও কত মেয়ে এই নরকের শিকার হবে জানেন? নিজের বিবেককে একবার প্রশ্ন করেন। আজ তানিয়া, কাল আপনার পাশের কেউ হতে পারে। আবিরের কথা শুনে ছেলেটা মাথা নিচু করে ফেললো। তার চোখে ভয় আর অসহায়তা স্পষ্ট। কাপা গলায় উত্তর দিল, কি করব ভাই, মুখ খুললে আমাদের মেরে ফেলার হুমকি দিচ্ছে ওরা। এখন কি করতে পারি আমরা, আপনি বলেন। ছেলেটার এত অসহায় উত্তর শুনে আবিরের চোয়াল শক্ত হয়ে গেল। এক ধরনের তাচ্ছিল্য আর ক্ষোভ নিয়ে সে একটু এগিয়ে গিয়ে নিচু গলায় কিছু ধারালো কণ্ঠ বলল, তাহলে চুপ করে বসে থাকেন আর পরবর্তী আরেকটা ধর্ষণের খবর শোনার জন্য নিজেকে প্রস্তুত রাখেন। কথাগুলো বলার সময় আবিরের কণ্ঠে রাগের সাথে হতাশাও মিশেছিল। চারপাশে দাঁড়িয়ে থাকা কতজন মানুষ চুপচাপ তাকিয়ে আছে, কিন্তু কেউ কিছু বলার সাহস পাচ্ছে না। শুনেন, আপনার এই ভয় নিয়ে বাঁচতে জীবনে কিছুই করতে পারবেন না। আর একদিন যদি তানিয়ার আত্মা আপনাকে জিজ্ঞেস করে আমার বিচার হলো না কেন, তখন কি জবাব দিবেন? সেদিন নিজের কাছেই আপনি অপরাধী হয়ে থাকবেন। এ দেশের যেখানে হাদি হত্যার বিচার করতে পারে না এ দেশের সরকার প্রশাসন, কিন্তু আমরা তো মুখ বুজে থাকলে হবে না, আমাদের রুখে দাঁড়াতে হবে। সবাইকে একত্রটা হয়েও প্রতিবাদ করতে হবে। এখানে থাকা প্রত্যেক ব্যক্তি আর কিছু বলতে পারল না। তাদের চোখ দিয়ে নিঃশব্দে পানি ঝরছে, ঠোঁট কাঁপছে, কিন্তু শব্দ বের হচ্ছে না। আবির কিছুক্ষণ তাদের দিকে তাকিয়ে রইল, তারপর ঠান্ডা কণ্ঠে বলে উঠল, মনে রাখেন এই অন্যায়ের বিচার হবেই একদিন। আপনি না হয় আজকে ছেড়ে দিলেন, কিন্তু কালকে এমন কেউ আসবে যে প্রত্যেক পাপের হিসাব নেবে। কিছুক্ষণ পর তানিয়ার লাশ জানাজার জন্য মাঠে আনা হলো। চারিদিকে মানুষের ভিড়, বাতাসে ভারী শোকের ছায়া। সবাই লাইনে দাঁড়িয়ে আছে। আবিরও সবার মাঝে দাঁড়িয়ে নীরবে সবকিছু দেখছে। ঠিক তখনই কয়েকটা দামি গাড়ি এসে থামলো। মুহূর্তেই ফিসফাস শুরু হলো, এমপি এসেছে। এমপি সাহেব এগিয়ে যেতেই লোকজন তাকে জায়গা করে দিল। তিনি দাঁড়িয়ে গম্ভীর মুখে চারপাশ তাকালেন, তারপর সবার উদ্দেশ্যে বলতে লাগলেন, আমি জানি না কারা এই মেয়ের মৃত্যুর জন্য দায়ী, তবে এটুকু নিশ্চিত এই অন্যায়ের বিচার হবে। অপরাধী যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না, আইন তার নিজের গতিতেই চলবে। লোকজন তার কথা শুনে মাথা নেড়ে সম্মতি জানায়। কেউ কেউ প্রশংসাও করলো, কিন্তু ভিড়ের মাঝে দাঁড়িয়ে থাকা আবিরের ঠোঁটে ভেসে উঠল এক তীব্র ব্যঙ্গাত্মক হাসি। সে মনে মনে ভাবল, সেই পুরনো ডায়লগ আর কতদিন একই ডায়লগ দিবে এরা? এদের মতো এমপি, মন্ত্রী ও নেতাদের অভিনয়টা দেখলেই তাদেরকে পুরস্কার
দিতে মন চায়। এদিকে জানাজা শেষ হয়ে গেছে। একে একে সবাই চলে যেতে লাগলো। কেউ চোখ মুছছে, কেউ চুপচাপ। কিন্তু আবির জানে এই শোক বেশি দিন থাকবে না, কয়েকদিন পরেই সব আগের মতো হয়ে যাবে। তানিয়ার একটা স্মৃতি হয়ে যাবে, একটা খবর হয়ে যাবে, তারপর ধীরে ধীরে সবাই সবকিছু ভুলে যাবে। জানাজা শেষে আবির আবার তানিয়ার বাসায় ফিরে এলো। আন্টি ভেতরে গিয়ে তানিয়ার মাকে সান্ত্বনা দিচ্ছে। আবির কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে তানিয়ার ভাইয়ের কাছে গেল এবং শান্ত স্বরে জিজ্ঞেস করলো, ভাই, আপনার বিষয় তো তেমন কিছুই জানা হলো না। আপনি কি করেন? সংসার কিভাবে চলে আপনাদের? ভাই আমাদের একটা ছোটখাটো দোকান আছে, ওইটা দিয়ে কোনো মতে চলে যায়। আবির মাথা নেড়ে একটু থামলো, তারপর সরাসরি চোখে চোখ রেখে বলল, তাহলে একটা কথা বলেন, তানিয়া কি কিছু রেখে গেছে? কোনো চিঠি, কোনো ইঙ্গিত? হ্যাঁ ভাই, বেশি বড় কোনো ইঙ্গিত রেখে যায়নি, তবে একটা চিরকুট ছিল রুমের ভিতর। তানিয়ার ভাইয়ের কথা শুনে আবেগ একটু চমকে উঠে বলল, এটা আগে বলেননি কেন ভাই? তাড়াতাড়ি যে ওটা নিয়ে আসেন, দেখি ওটাতে কি লেখা আছে। তারপরে ছেলেটা ভেতরে চলে গেল। আবির স্থির হয়ে দাঁড়িয়ে রইল, তার চোখে তখন অদ্ভুত এক দৃঢ়তা। কয়েক মিনিট পর ছেলেটা ফিরে এসে কয়েকটা কাগজ তার হাতে দিল এবং তাকে বলল, ভাই, আপনার নামটা তো জানা হলো না। ভাই আমার নাম অভি। ও ঠিক আছে অভি ভাই, নিজের খেয়াল রাখবেন। তারপর আবির তার আন্টি সেখান থেকে চলে গেল তার আন্টির বাসায়। বাসায় গিয়ে আবির তার আন্টির রুমে চলে গেল। রুমে গিয়ে পকেট থেকে চিরকুট হাতে নিয়ে আবির কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখের দৃষ্টি ধীরে ধীরে কঠিন হয়ে উঠেছে। মনে হচ্ছে ভিতরে জমে থাকা আগুনটা এবার বিস্ফোরিত হতেই চলেছে। গভীর একটা শ্বাস নিয়ে সে কাগজটা খুলল। কাগজের ওপর বড় বড় করে লেখা, প্রিয় ভাইয়া, জানি না তুমি আমাকে ক্ষমা করবে কিনা, কিন্তু আমার সামনে আর কোনো পথ খোলা ছিল না। জানোয়ারগুলো আমাকে বাঁচতে দিল না ভাইয়া। আমি অনেক চেষ্টা করেছি বাঁচার, অনেক কেঁদেছি, তাদের পা ধরে ক্ষমা চেয়েছি, কিন্তু তারা হাঁটছিল। আমার কান্না তাদের কাছে বিনোদন ছিল। তারা আমাকে বারবার ডাকতো, না গেলে ভিডিওগুলো ছড়িয়ে দেওয়ার হুমকি আমাকে দিত। আমি যখন বললাম মামলা করব, তখনই ফোন এলো এমপির। তার কণ্ঠটা এখনো আমার কানে বাজে ভাইয়া। এমপি আমাকে বলে, থানায় গেলে তুই তো মরবি, আগে তোর ভাইকে মেরে ফেলবো, তারপর তোর পুরো পরিবার। ভাইয়া আমি ভয় পেয়ে গিয়েছিলাম, নিজের জন্য না, তোমাদের জন্য। আমার উপর নজর রাখছে তারা, চারিদিকে তাদের লোক। আমি জানতাম আমি যদি মুখ খুলি আগে তুমি মরবে। ভাইয়া এমপি মানুষটা ভয়ঙ্কর। দিনের সে সাদা পোশাক পরে ভালো মানুষের অভিনয় করে, আর রাতে সে একটা দানব। মাদক, নারী পাচার সবকিছুর সাথে জড়িত। আমি নিজের চোখে দেখেছি, শুনেছি তার অনেক গোপন কথা। একদিন সে আমাকে তার বাসায় যেতে বাধ্য করলো। যেতে চাইনি, কিন্তু তোমাকে মারার ভয় দেখিয়ে নিয়ে গেল। আমি তখন বুঝে গিয়েছিলাম আমি আর বাঁচবো না। সে আমাকে বিদেশে পাঠিয়ে দেওয়ার কথাও বলেছিল, কিন্তু সেটা বাঁচার জন্য না, হারিয়ে যাওয়ার জন্য। ভাইয়া তুমি সাবধানে থেকো, ওরা খুব শক্তিশালী, কিন্তু তুমি ভয় পেও না। যদি কখনো মনে হয় তুমি পারবে, তাহলে ওদের থামাইও, ওদের শাস্তি দিও। আর যদি তুমি না পারো, তাহলে এমন কাউকে বলো যে পারবে, কারণ এরা বেঁচে থাকলে আরো অনেক তানিয়া শেষ হয়ে যাবে। ক্ষমা করে দিও ভাইয়া, আমি হার মেনে নিয়েছি, কিন্তু তুমি হার মেনো না ভাইয়া। ইটি তোমার অবাধ্য বোন তানিয়া। চিরকুটটা পড়ে আমার চোখ দিয়ে পানি চলে এলো। কি কষ্টই না পেয়েছে মেয়েটা। শাস্তি নিশ্চয়ই হবে একদিন, আজ বা কাল ঠিকই হবে। হারাম হয়ে যাবে তাদের ঘুম, খেতে বসতে ভয়ে কেঁপে উঠবে ওরা। সবাই আজ থেকে মৃত্যুর প্রহর গুনবে, সব অপরাধীর মনে ভয় ঢুকে যাবে। এসব ভাবছে তখনই কারোর হাতে স্পর্শ পেয়ে পেছনে তাকায়। আন্টি পেছনে দাঁড়িয়ে আছে। কি হয়েছে বাবা, তোমার চোখে পানি কেন? আসলে আন্টি, তানিয়ার মৃত্যুটা বারবার ভাবিয়ে তুলছে। কত কষ্টই না পেয়েছে মেয়েটা। হ্যাঁ বাবা, মন খারাপ করো না, চলো নাস্তা করবে। আন্টি, এখন ভালো লাগছে না, পরে খাবো। আপনি যান। তা কেমন হয় চলো। আন্টি পেছনে ঘুরতে যাবে, তখনই আবিরের হাতে চিরকুট দেখে থেমে গেল। আবিরের হাতে ওটা কি জিজ্ঞেস করলো, তেমন কিছু না বলেই এড়িয়ে যেতে চাইলে আন্টি হাত থেকে চিরকুটটা নিয়ে পড়তে শুরু করলো। চিরকুটটা লেখা দেখে আন্টি নিজেও কাঁদতে লাগলো। আরে আন্টি, আপনি কেন এসব পড়তে গেলেন? এখন কান্না করছেন? আমি জানি ছেলেদের মন অনেক শক্ত, সহজে কাঁদে না। সেক্ষেত্রে এই চিরকুট পরে তুমি কেঁদেছ, সেখানে আমার কান্না করাটা কি খুব অস্বাভাবিক কিছু? তা না আন্টি, আপনি কাঁদলে কেমন যেন বেমানান। জানি না কেন বেমানান হবে,
তবে আপনাকে কাঁদতে দেখে আমার খুব খারাপ লাগছে। আচ্ছা হয়েছে, আর কাঁদতে হবে না। এখন চলেন তো নাস্তা করব। সবাই নিয়ে নাস্তার টেবিলে বসলো। কাজের মেয়ে নাস্তা দিল, সবাই এটা ওটা বলে নাস্তা করে নিল। সবারই খেতে ইচ্ছে না থাকার সত্ত্বেও খেতে হলো। তারপর রুমে চলে এলো। ফোন দিল রাশিদকে। ফোন রিসিভ করতেই বলল, কই তুই? কাজ আছে, রেডি থাকিস। কি হয়েছে? হঠাৎ এত হাঁটলি কেন? কোনো সমস্যা? তেমন কিছু না, দেশে ধর্ষণ বেড়ে গেছে, তাই একটু মাঠে নামতে হবে। তুই মাথা ঠান্ডা কর। কি বলছিস? মাঠে নামবি মানে? তুই না আপুকে ওয়াদা দিছিস এসব করবি না? হ্যাঁ, ওয়াদা দিছিলাম, কিন্তু আপু নিজে বলল এসব প্রতিরোধ করতে। তাহলে কি পোলাপান রেডি করব? তার দরকার নেই, আপাতত তাদের নিয়ে কোনো কাজ করব না। আমি যে এখনো বেঁচে আছি তা তোরা মাত্র কয়েকজন জানিস, ওরা তো কেউ জানে না। ওকে, তবে যা করবি সাবধানে সব। আর মাহমুদকে বলতে হবে নাকি এইসব ব্যাপারে? না, আপাতত মাহমুদের কাজ নেই, তবে যদি কাজ পড়ে ওর তখন বলবো। তাও একটু রেডি থাকতে বলিস। ওকে, বলে দিব রেডি থাকতে। আর পোলাপাইনকেও রেডি করে রাখবো যদি কখনো প্রয়োজন পড়ে। আচ্ছা, রাখছি। ফোন কেটে দিয়ে চিরকুট হাতে নিল। কত কষ্ট করে কেঁদে কেঁদে লিখেছে এই চিরকুট। আর যদি মেয়েটা আত্মহত্যা না করতো তাহলে এই চিরকুট আবিরের হাতে থাকতো না। মেয়েটার জন্য মায়া হচ্ছে। মেয়েটা চাইলে বেঁচে থেকে অনেক কিছুই করতে পারতো, কিন্তু ভুল পথ বেছে নিল। অবশ্য বলেছিল বেঁচে থাকার উপায় ছিল না, কিন্তু চাইলে ছদ্মবেশ ধরে থাকতে পারতো আবিরের মতো। ভেবে আবিরের মনটা খারাপ হয়ে গেল। অনেকদিন ধরে ভার্সিটিতে যাওয়া হয় না, এখন থেকে গিয়ে ভার্সিটিতে যেতে হবে। অনেকদিন ধরে কোনো মিশনে যাওয়া হয় না। পরের দিন আন্টির বাসা থেকে চলে এলো। আর রাশেদের সাথে প্রতিদিন কথা হয়। আজ রাশেদকে আবিরের বাসায় আসতে বললো। বিকেলে কপি নিয়ে বসে আড্ডা দিচ্ছে আপু, আবির আর রাশেদ। টিভিতে একটা খবর আসলে যেটা বলা হয়, স্কুলের একটি বাসকে খুঁজে পাওয়া যাচ্ছে না সকাল থেকে। বাসটি স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে স্কুলে যাচ্ছিল। হঠাৎ গাড়িটি স্কুলে না পৌঁছালে স্কুল শিক্ষক বাসের ড্রাইভারকে ফোন দেয়, কিন্তু ফোন বন্ধ পায়। শিক্ষক এসব বিষয় পুলিশকে জানায়, কিন্তু পুলিশ প্রায় 1 ঘন্টা খুঁজেও বাসটির কোনো হদিশ পায়নি। খবরটা শুনে যতটুকু বুঝতো বাসটা কেউ কিডন্যাপ করেছে, হয়তো টাকার জন্য, নয়তো প্রচারের উদ্দেশ্যে। এখন কি করব আমরা? এখানে কি বসে বসে আড্ডা দিব, নাকি ওই বাচ্চাগুলোকে বাঁচাবো? পুলিশ কি বসে বসে টাকা গুনবে? ওরা দেখি কি করতে পারে বা করে। ওরা কিছু করবে না, টাকা গুনবে আর আরামে ঘুমাবে। তাহলে আমরা কিছু করি। তোমরা করতে পারো, তবে সাবধানে। ভুলেও কেউ যাতে বুঝতে না পারে আমার ভাই এখনো আছে। ওকে আপু, তুমি চিন্তা করো না, এসব আমাদের মধ্যে থাকবে। ঠিক আছে, মাথায় রাখবে কথাটা। ওকে আপু, দোয়া করবে আমাদের জন্য। তা তো সব সময় করি। আচ্ছা, তোমাদের নেক্সট মিশন কি হবে? ভার্সিটিতে গিয়ে ক্লাস করব। কতদিন পর আজ ভার্সিটির কথা মনে পড়লো তোর, বল তো? না মানে ওটাই তো মিশন। মানে? ভার্সিটিতে প্রতি সপ্তাহে একটা করে ড্রাগস ডিল হয়। এখন আমাদের জানতে হবে কারা কারা এই ড্রাগসের সাথে জড়িত আর তাদের মূল মাথা কে। আবিরের কথার প্রতি উত্তরে রাশেদ তখন বলতে লাগলো, ভাই, আমি একজনকে সন্দেহ করি, কিন্তু জানি না কতটুকু সত্যি। আমি নিজের চেয়ারে ঝুঁকে বসে রাশেদের কথার প্রতি উত্তরে জিজ্ঞেস করলো, রাশেদ, কাকে সন্দেহ করিস? রাশেদ একটু থমথমে হয়ে কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, ভাই, আমাদের এমপিকে। ঠিক আছে, এটা বড় বিষয়, সাবধানে এগোতে হবে। আপু পাশে বসে খুঁজছিল তার মতামত, আবিরের মতামত কি। আবির আপুকে বলতে লাগলো, আবির, তুইও কি এমপিকে সন্দেহ করিস নাকি? আবির মুখে কোনো ভাব না দেখালেও মনে মনে সবকিছু বিশ্লেষণ করছিল। আবির তার আপুর দিকে তাকিয়ে বলতে লাগলো, আপু, আসলে আমি তো সবাইকে সন্দেহ করি, এমপি সহ অনেক লোকই এটার সাথে জড়িত। আপু তখন আবিরের উদ্দেশ্যে বলতে লাগলো, হয়েছে, রাখ তোর ডায়লগ, দিতে হবে না আর এখন। আর তুই ভার্সিটিতে কখন যাবি? তোর না আজকে ভার্সিটি খোলা? আবির চেয়েছিল দ্রুত কিছু করার, যাতে বাসটাকে খুঁজে পাওয়া যায় আর বাচ্চাগুলোকে উদ্ধার করা যায়। বেশি কিছু আর না ভেবে সে তার আপুকে বলল, হ্যাঁ, আজকে ভার্সিটিতে যাব আর দেখি বাসটা খোঁজে একটু হলেও তো দেখতে হবে কোথায় গেছে বাসটা আর বাচ্চাগুলো কতটুকু নিরাপদে আছে। রাশেদ তখন আবিরকে উদ্দেশ্য করে বলল, ভাই, তাহলে মাহমুদকে কি ফোন করব? আবির হালকা মাথা নাড়ল এবং বলল, কর। আর বলবি বাসটা কোথায় গেছে, খুঁজে পাই কিনা দেখতে।
আর কে নিয়ে গেছে ওটাও একটু খবর নিতে বলবি। এদিকে রাশেদ মাহমুদ ফোন দিল এবং আবিরের সব কথা জানালো। বাসের ভিতরে সবকিছু জানালো। সব কথা মাহমুদ শোনার পর কাজে লেগে পড়ল। মাহমুদ কম্পিউটারের সামনে বসে ফোকাস করলো সব সিসিটিভি চেক করার জন্য। পরে রাশেদকে জানায়, ভাই, দুদিনের ফুটেজ তেমন সন্দেহজনক কিছু নেই, তবে একটা পাগল দেখলাম, তাকে আবার একটা লোক নিয়ম করে খাবারও দিতে দেখলাম, আর কিছু নেই। রাশেদের পাশে তখন আবিরও বসা ছিল। আবির মনোযোগ দিয়ে শুনছিল আর মাথার ভিতরে সব তথ্য সাজাচ্ছিল। আবির তখন মাহমুদকে বলল, মাহমুদ, তৃতীয় দিনের কি অবস্থা এটা দেখে আমাকে জানাও। মাহমুদ কিছুটা উত্তেজিত হয়ে আবিরকে বলল। ভাই, তৃতীয় দিনের ওখানে সব গোলমাল হয়ে গিয়েছে। আবির কৌতূহল ধরে রাখতে পারল না, মাহমুদকে উদ্দেশ্য করে বলল, কেন, কি হয়েছে? তৃতীয় দিনের ফুটেজে এমন কি হয়েছে? মাহমুদ একটু গম্ভীর হয়ে আবিরকে বলল, ভাই, আসলে তৃতীয় দিনের ফুটেজে নেই, এমনকি পাশাপাশি সব বিল্ডিংয়ের সিসিটিভি ক্যামেরাও সব ফুটেজ ডিলিট। আবির নোট করলো এটা সহজ ঘটনা নয়। আবির মাহমুদকে বলে উঠল, মাহমুদ, তুমি দেখো তো কত মিনিটের ফুটেজ ডিলিট হয়ে গেছে। মাহমুদ ধীরে ধীরে জানালো, ভাই, বেশি না, মাত্র 15 মিনিট, এই সময় তারা সব করেছে। আবিরের তখন মনে হচ্ছে যা কিছু হচ্ছে এই 15 মিনিটের ভিতরেই হয়েছে। আবির তখন মাহমুদকে বলল, মাহমুদ, এই 15 মিনিটের ফুটেজই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তুমি একটা কাজ করো, দেখো এই 15 মিনিটের ফুটেজটা রিকভার করা যায় কিনা। মাহমুদ তখন আবিরকে বলল, আসলে ভাই, এটা সম্ভব নয়, কারণ ফুটেজগুলো কখনো রিকভার না হওয়ার মতো করে দেওয়া হয়েছে। রিকভারের জন্য জোর দিলে আমাদের সিস্টেম হ্যাক হতে পারে। আবির ভাবল একমাত্র পিকাসোই হয়তো সাহায্য করতে পারে। মাহমুদের উদ্দেশ্য বলে, মাহমুদ, তাহলে আমাদের পিকাসোকে সিগন্যাল দিলে কেমন হয়? আবিরের কথা শুনে মাহমুদ বলতে লাগে, আসলে ভাই, তাও হবে না, কারণ পিকাসো তাদের সার্ভারের কাছেও যেতে পারবে না, কারণ পিকাসো এখন মারাত্মকভাবে আহত। যতদিন আপনি পিকাসোর সামনে যেতে পারবেন না ততদিন পিকাসো অর্ধমৃত্যু। আবির মাহমুদের কথা শুনে তার ভেতরের কষ্ট সহ্য করতে পারছিল না। আবির মাহমুদকে বলল, মাহমুদ, পিকাসো এখন কোথায় আছে তুমি কি জানো? মাহমুদ একটা গম্ভীর এবং হতাশা নিয়ে বলতে লাগলো, ভাই, পিকাসোর অবস্থান বর্তমানে আমেরিকার কোনো শহরে। তুমি কোনো কারণে পিকাসোর কাছাকাছি গেলে প্রচণ্ড মাথা ব্যথা করবে। এমনকি আবির আগেই সিদ্ধান্ত নিয়েছিল বিপদ এলে সরাসরি পিকাসোর দিকে যাওয়া যাবে না। আবির যে জন্য মাহমুদকে বলল, মাহমুদ, আমি জানি, এমনকি আমি মারাও যেতে পারি, তাই তো আমি সবসময় পিকাসোর বিপরীতে অবস্থান করি। মাহমুদ চুপচাপ আবিরের কথা শুনলে এবং বলতে লাগলো, ভাই, তাহলে বাচ্চাদের কিভাবে খুঁজবো এখন? আবির ভাবলো আমাদের অপরাধের পথ কিছু করতে হবে। সেজন্য আবির বলল, এর জন্য আমাদের অপরাধ? আবির কিছু করতে পারলো না। তখন তার রুমে তার আপু চলে এসেছে। ওদিকে কলে মাহমুদ আবিরকে অস্থির হয়ে বলেই যাচ্ছে, ভাই, কি হলো বলেন, কি করতে হবে? লাইন কেটে যাচ্ছে কেন? তখন আবির ফোনের ওপাশে থাকা মাহমুদকে খুব নিচু স্বরে তাড়া দিয়ে বলে ওঠে, একটু পর কথা বলছি মাহমুদ, আপু রুমে আসতেছে, ফোন রাখো এখন। আবির তাড়াতাড়ি ফোনটা কেটে বালিশের নিচে চালান করে দিল। ল্যাপটপ টেনে নিয়ে একটা মুভি দেখার ভান করলো। ঠিক তখনই আপু এসে আবিরের পাশে বসলো। আবিরের মনে হলো আপুর চেহারায় কোনো চিন্তার ছাপ। মনে হচ্ছে কোনো কিছু নিয়ে বলবে। কিছু বলবে আপু? এমন করে বসে আছো কেন? কি করতেছিস তুই এত রাত পর্যন্ত? এই তো এমনি ফোনে কথা বলছিলাম আর মুভি দেখছিলাম। এত রাতে কার সাথে কথা বলছিস? ভাবি না কি আমার? উফ, তুমি সারাক্ষণ এমন কটকটির মতো করো কেন বলো তো? ওই, তোর সমস্যা কি? আমি একটু মজা করলেই তুই আমাকে কটকটি বলিস কেন? আমি কি দেখতে রাক্ষসীর মতো? ঠিকই তো বলেছি, দেখতেও তো একদম কটকটির মতোই লাগে, বিশেষ করে যখন রাগ করো তখন তো হুবহু মিল পাওয়া যায়। আবিরের কথা শুনে আপু এবার চিন্তার মতো ক্ষিপ্ত প্রায় আবিরের ওপর ঝাঁপিয়ে পড়লো। আপুর হাত চলে গেল আবিরের গালে। আবির মনে মনে ভাবলো, হ্যাঁ ভাই, এই ছোট ভাইদের বড় হওয়ার কোনো দাম নেই। বড় বোনদের কাছে এরা সবসময় সে পিচ্ছি মার খাওয়া পোলাই থাকে। আবিরের এখন কান্না পাচ্ছে, কিন্তু আপুর সামনে কাঁদা যাবে না। এই তো এবার লাইনে আসলি। আর একবার যদি কটকটি বলেছিস তবে তোর বিয়ে দিব না, বুঝেছিস? ভাই, কেউ এদের বোঝাও, এখন অনেক শীতকাল, বিয়েটা হওয়া দরকার ছিল। আর মুখে বলল তার আগে তোমার বিয়ে দিতে হবে না। আমার নজরে একটা পুলিশ অফিসার আছে, ছেলেটা ভালোই, দেখি কথা বলে কি হয়। যত তাড়াতাড়ি পারি তোমার বিয়ে দিলে আমার পথ ক্লিয়ার হবে। তবে তো
এই বলে আপু আবিরের মাথায় চুল মুঠো করে ধরলো। আরে আরে ছিঁড়ে যাবে তো সব চুল, যেভাবে টানতেছো। আর বলবি কখনো আমার বিয়ের কথা? বল। এই রে, আমি তোমার বিয়ের কথা কখন বললাম? আমি তো শুধু সেই পুলিশ অফিসারের কথা বললাম। তুমি তো দেখছি এক ধাপ উপরে উঠে বিয়ের প্যান্ডেল সাজিয়ে ফেলেছো। আপু তখন আবিরের চুল ছেড়ে দিল। আবির হাঁপ ছেড়ে বাঁচলো, কিন্তু সে জানতো আপু কখনো তার রূপে আসে না। আবির থাকলে আপু সাধারণত তার রুমে আসে না, যদি না কোনো বিশেষ কাজ থাকে। উফ, বোন বলে আজ বাঁচিয়ে দিলে, নিজে বিপদে ফেলে আবার বলে বাঁচিয়ে দিলাম। হয়েছে হয়েছে, এবার বলো কি বলতে আসছিলে? বাচ্চাদের কোনো খোঁজ মিলল? সেই স্কুল বাসটা কি উদ্ধার হয়েছে? না আপু, তবে আশা করছি খুব তাড়াতাড়ি খোঁজ মিলবে। এটা নিয়ে মাহমুদের সঙ্গে আলাপ করছিলাম। ও, আমি তো ভাবছি সত্যিই কোনো ভাবির সাথে প্রেমে মজেছিস। ঠিক আছে, তোমার জন্য একজন ভাবি দেখে দেব। ইস, শখ কত! ভাগ এখান থেকে। আমার রুমে এসে আমাকে তাড়িয়ে দিচ্ছ, দারুণ তো। ও আচ্ছা, এটা তোর রুম? সরি, আমিই যাচ্ছি। শোন, কাল সকালে অফিস যাওয়ার সময় আমাকেও সাথে নিয়ে যাস। ভার্সিটির পথে আমাকে ড্রপ করে দিবি। আবির একটু অবাক হলো। আপুর পার্সোনাল গাড়ি আর ড্রাইভার আছে, তবুও কেন সে আবিরের সাথে যেতে চাইছে? বিষয়টা আবিরের মাথার ওপর দিয়ে গেল, তবুও সে রাজি হলো। আপু জানতো আবির বললে সে মানা করবে না। আপু চলে যেতে আবির আবার মাহমুদকে কল দিল। হ্যাঁ বলেন, কি যেন করতে হবে বলেছিলেন? মাহমুদ, যদি বাচ্চাগুলোকে উদ্ধার করতে হয় তবে আমাদের একটু অপরাধের পথে হাঁটতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। বাচ্চাদের বাঁচাতে যদি কিছু নিয়ম ভাঙতে হয় তবে সেটা অন্যায় হবে না। বলেন ভাই, কি করতে হবে? আমাদের স্যাটেলাইট হ্যাক করতে হবে, পুরো শহরের কোনা কোনা সার্চ দিতে হবে। এটা তো অনেক বড় রিস্ক ভাই। সরকারের পারমিশন ছাড়া স্যাটেলাইট হ্যাক করা মানে বড় ধরনের আইনি ঝামেলা। আমি জানি রিস্ক আছে, কিন্তু বাচ্চাগুলোকে বাঁচাতে এর চেয়ে ভালো বুদ্ধি আর নেই। আমাদের একটা স্ট্রং টিম তৈরি করতে হবে। তাহলে কি আপনার সেই পুরনো 11 জনের টিমকে ফোন দিব? না, ওদের করা যাবে না, ওরা অনেক পুরনো হয়ে গেছে, সিস্টেম আপডেট হয়েছে, ওরা হয়তো প্রপার সাপোর্ট দিতে পারবে না। আর সব থেকে বড় ভয়, ওদের মধ্যে কেউ বিশ্বাসঘাতকতাও করতে পারে। তাহলে টিম কিভাবে গড়ব ভাই? তুই একটা কাজ কর, বর্তমানে যারা টপ লেভেলের হ্যাকিং জানে তাদের ডাটা হ্যাক কর, একজন একজন করে ধর, সবারটা একসাথে করতে হবে না। মাহমুদ কাজে নেমে পড়ল। কিবোর্ডের ওপর তার আঙুলগুলো ঝড়ের গতিতে চলতে লাগলো। প্রায় 40 মিনিট চেষ্টার পর 5 জন দুর্ধর্ষ হ্যাকারকে খুঁজে বের করলো। মাহমুদের লিস্টটা আবিরের ফোনে পাঠিয়ে দিল। আবির চেক করে গিয়ে অবাক হয়ে দেখলো এর মধ্যে 2 জনকে সে আগে থেকেই চেনে, যারা আগে ছোটখাটো কাজ করতো তারা এখন অনেক বড় হ্যাকার হয়ে গেছে। আবু নিজে যখন ওদের ডাটা চেক করছিল তখন একজনের প্রোফাইলে গিয়ে আটকে গেল। সিকিউরিটি সিস্টেমের ভেতর তার নামে একটা বিশাল ফাইল ছিল, কিন্তু ভেতরে কোনো তথ্য নেই, যেন কেউ নিখুঁতভাবে সব ডিলিট করে দিয়েছে। আবির রিকভারি কমান্ড দিতেই ল্যাপটপের স্ক্রিনে অদ্ভুতভাবে কাঁপতে লাগলো। মাহমুদ, তাড়াতাড়ি কর, আমার ল্যাপটপ হ্যাক হচ্ছে, কেউ একজন রিমোটলি কন্ট্রোল নিয়ে নিচ্ছে, জলদি তোর সিস্টেম থেকে এটাকে নিয়ন্ত্রণ কর। আবিরের কাছে একটা ল্যাপটপ ছাড়া আর কোনো কিছুই ছিল না, কারণ সে অতীত ছেড়ে ভালো হওয়ার চেষ্টা করছিল। তো মাহমুদ তার ল্যাবে অনেক কম্পিউটারের সামনে বসেছিল। কিছু সময় লড়াই করার পর মাহমুদ আবিরের ল্যাপটপ উদ্ধার করলো এবং তাতে নতুন ভাইরাস গার্ড বসিয়ে দিল। এরপর যা বেরিয়ে এলো তাতে আবিরের মাথায় আগুন চড়ে গেল। এই হ্যাকারটি গত বছর ব্যাংক থেকে 200 কোটি টাকা চুরি করার সাথে জড়িত ছিল। মাহমুদ, ওকে বাদ দিয়ে বাকি 4 জনকে নিয়ে টিম বানা, আর স্যাটেলাইট হ্যাক করে বাসটার লোকেশন বের কর। মাহমুদ সেই হ্যাকারের সাথে যোগাযোগ করলো। প্রথমে তারা ভয় পাচ্ছিল, তো যখন মাহমুদ রহস্যময় রকস্টার নামটা উচ্চারণ করলো তখন তো আবার চোখ কপাল উঠে গেল। হ্যাকারদের কাছে রকস্টারের জীবন্ত কিংবদন্তি। সবাই তাই জানতো, কিন্তু রকস্টার আবার ফিরেছে। কাজটা ভুল পথে হলেও উদ্দেশ্য মহৎ। তোমরা কি আছো? হ্যাকাররা সবাই এক বাক্যে রাজি হয়ে গেল, কারণ রকস্টারের সাথে কাজ করা মানে নিজেদের ইতিহাসের অংশ করা। মাহমুদ তাদের রাতের বেলা একটি গোপন ঠিকানায় আসতে বলল। কাজ ছেড়ে বিকালবেলা মাহমুদ আবিরের বাসায় এলো। আবু দরজা খুলে দিল। আবিরের রুমে তখন আবির জানালার বাইরে তাকিয়েছিল। আবিরের ঘরে আপন বড় আপু ছাড়া কারোর ঢোকার অনুমতি নেই। এই ঘরটি যেন একটি রহস্য দুর্গ, সেখানে কেবল আধুনিক প্রযুক্তির শব্দ আর আবিরের গভীর চিন্তায় ঘুরে বেড়ায়।
বিকেল গড়াতেই মাহমুদ সেই দুর্গে এসে হাজির হলো। মাহমুদকে দেখে আবির তার ল্যাপটপ থেকে চোখ সরিয়ে ধীর পায়ে তার সামনে এসে দাঁড়ালো। মাহমুদ তখন অত্যন্ত বিনিময় এবং শ্রদ্ধার সাথে আবিরের দিকে তাকিয়ে বলল, আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা এখন আপনার? আপনার শরীর আর মন কি একদম ঠিকঠাক আছে? আপনাকে অনেক চিন্তিত দেখাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। মাহমুদ, আমার অবস্থা নিয়ে এখন না ভাবলেও চলবে। আমাকে কাজের আপডেট দাও। আমাদের মূল মিশন কতটুকু এগুলো? আবিরের মুখে আবারও সেই নিরস কাজের কথা শুনে মাহমুদ খানিকটা বিরক্ত হলো। মাহমুদ দীর্ঘশ্বাস ফেলে একটু অভিমানের সুরে বলল, ভাই, আপনার সাথে কি সব সময় কাজ ছাড়া আর কোনো কথা নেই? দেখা হওয়ার পর অন্তত একটু কুশল বিনিময় বা এক কাপ চা খাওয়ার গল্পও কি করা যায় না? সব সময় কি কাজের পেছনে ছুটতে হবে? মাহমুদ, অসময়ে অন্য কথা বলে সময় নষ্ট করার বিলাসিতা আমাদের নেই। যখন কাজের সময় তখন কেবল কাজ নিয়েই আমাদের মগ্ন থাকতে হবে। অন্য সব আবেগের জন্য অনেক সময় পাওয়া যাবে। ঠিক আছে ভাই, আপনার অবাধ্য হওয়ার সাহস আমার নেই। তবে একটা কথা বলি, প্রথমে হ্যাকারদের কাউকেই রাজি করানো যাচ্ছিল না। তারা সবাই অনেক ভয় পাচ্ছিল, কিন্তু যখন আমি আপনার পরিচয় দিলাম, মানে তাদের জানালাম যে রকস্টার স্বয়ং এই মিশনে আছেন, তখন তাদের সবার চোখ কপালে উঠে গেল। আপনার নাম শোনার পর তারা আর এক সেকেন্ডও দ্বিধা করেনি। আজ রাতেই তারা সবাই আমার গোপন ডেরায় চলে আসবে। চমৎকার। তাহলে শোনো মাহমুদ, আজ রাতের পুরো অপারেশনটা আপনি মাঠ পর্যায়ে লিড দেবেন। আপনার তীক্ষ্ণ নজরে সবাইকে রাখবেন। খেয়াল রাখবেন যাতে আমাদের টিমের ভেতরে কেউ বেইমানি করার বা তথ্য পাচারের সুযোগ না পায়। জি ভাই, সেসব নিয়ে আপনাকে বিন্দুমাত্র দুশ্চিন্তা করতে হবে না। আমার সিকিউরিটি সিস্টেম ভেদ করে কেউ বাইরের সাথে যোগাযোগ করতে পারবে না। আমি সব দিক সামলে নিব। আবির আর মাহমুদ এই আলোচনার মাঝেই আপু চা নিয়ে ঘরে ঢুকলেন। তিনজন মিলে কিছুক্ষণ হালকা আড্ডা হলো। মাহমুদ বিদায় নেওয়ার পর আবির দ্রুত রাতের খাবার খেয়ে ল্যাপটপ নিয়ে যুদ্ধের ময়দানে বসার মতো করে বসে পড়ল। রাতের আধার ঘনিয়ে আসতেই হ্যাকাররা মাহমুদের সেই সুরক্ষিত গোডাউনে পৌঁছালো। ওখানকার সিসিটিভি সিস্টেম এতটাই নিখুঁত যে একবার দরজা খোলার পর মাত্র 10 সেকেন্ড সময় থাকে ভেতরে ঢোকার জন্য। এর চুল পরিমাণ দেরি হলে অ্যালার্ম বেজে উঠবে। আবির তার ঘরে বসে ল্যাপটপ স্ক্রিনে সব লাইভ দেখছিল। সেখানে হ্যাকাররা আপ্রাণ চেষ্টা করেছিল স্যাটেলাইট হ্যাক করার, কিন্তু বরাবরই ব্যর্থ হচ্ছিল। সবার মনে একটাই হিমশীতল ভয় কাজ করছিল যে পুলিশ তাদের ট্রাস্ট করে ফেলে তাহলে সারা জীবন জেলের ঘানি খাটতে হবে। কিন্তু মাহমুদের চোখে মুখে কোনো ভয়ের চিহ্ন মাত্র নেই। সে জানে আবির আড়াল থেকে সব দেখছে। হ্যাকাররা ব্যর্থ হওয়ার পর মাহমুদের নিজেই কিবোর্ডে আঙুল চালালো। আবির আর মাহমুদের মধ্যে গোপন সংকটে কথা হয়েছে যা বাকি হ্যাকাররা জানে না। মাহমুদ যখন মাত্র 10 মিনিটের মাথায় স্যাটেলাইটের মূল সিকিউরিটি সিস্টেম হ্যাক ক্র্যাশ করে ফেলল, তখন 4 জন হ্যাকার বিস্ময়ে হতবাক হয়ে গেল। হ্যাকাররা মনে মনে ভাবলো, মাহমুদ যদি একাই অবিশ্বাস্য ক্ষিপ্রতার কাজ করতে পারে, তবে তার গুরু রকস্টার কতটা ভয়ঙ্কর আর মেধাবী হতে পারেন। তারা বুঝতে পারলো রকস্টার কেবল একটা নাম নয়, এটি অপরাধ জগতের একটা অপ্রতিরোধ ব্রাঞ্চ। সবাই মনোযোগ দিয়ে শুনুন, আমরা কেবল আমাদের মূল মিশনটি সম্পূর্ণ করব। এর বাইরে অন্য কোনো ফাইলে কেউ হাত দেওয়ার চেষ্টা করবে না। আমাদের একমাত্র লক্ষ্য হলো সেই অপহৃত স্কুল বাসটি খুঁজে বের করা। দেশের ক্ষতি হয় এমন কোনো কাজ এখানে বরদাস্ত করা হবে না। জি ভাই, আমরা আপনার নির্দেশ মেনেই কাজ করছি। মাহমুদ, এবার সবার কম্পিউটার স্ক্রিনে 1, 2, 3, 4 নম্বর লিখে মার্ক করে দিন। আমি রিমোটলি দেখতে চাই কার স্ক্রিনে কতটুকু প্রোগ্রেস হচ্ছে। মাহমুদ আবুরের কথা অনুযায়ী ছোট ছোট কাগজে নাম্বার লিখে সবার মনিটরের ওপর সেট দিল। হ্যাকাররা একে অপরের দিকে তাকিয়ে অবাক হয়ে মাহমুদকে প্রশ্ন করলো, অপ্রয়োজনীয় প্রশ্ন করবেন না। এখানে আমি ছাড়া আরও একজন আড়াল থেকে আপনাদের প্রতিটি ক্লিক আর প্রতিটি কোড পর্যবেক্ষণ করেছেন। তিনি দেখতে চান আপনারা কতটুকু নিখুঁত। মাহমুদের কথা শুনে সবাই ভয়ে আর শ্রদ্ধায় কাজে মন দিল। আবির অনবরত মাহমুদকে ইনস্ট্রাকশন দিচ্ছিল এবং হঠাৎ মাহমুদ জানালো, ভাই, ওদের সার্ভার ডাউন হয়ে যাচ্ছে, আমরা ধরা পড়তে পারি। আবিরের সাথে সাথে বুদ্ধির পরিচয় দিল। মাহমুদ, পুরো স্যাটেলাইট কন্ট্রোল করার দরকার নেই। ওদের সার্ভারে চাপ দিও না। তুমি শুধু ট্রাফিক ক্যামেরাগুলো আর জিপিএস ফিডটা হ্যাক করো। আমাদের শুধু বাসটা দেখা দরকার। মাহমুদ হ্যাকারদের নির্দেশ দিল শুধুমাত্র ক্যামেরার ওপর ফোকাস করতে। মুহূর্তে স্ক্রিন থেকে সেই নিখোঁজ স্কুল বাসটি ভেসে উঠল। দেখা গেল পুলিশের চেকপোস্টের কাছে গাড়িটি থামলো। পুলিশ অফিসাররা যেন আগে থেকে জানতো, তারা ইশারা করতে বাসটি স্কুলের বিপরীত দিকে নির্জন রাস্তায় ঢুকে গেল। কিছুক্ষণ পর দেখা গেল সব বাচ্চারা একটি বড় ট্রাকে তুলে নেওয়া হলো এবং ট্রাকটি সরাসরি এমপির সেই কুখ্যাত পুরনো বাগান বাড়ির দিকে চলে গেল।
এই দৃশ্য দেখে আবিরের রাগে গা জ্বলে গেল। সে ভাবতেও পারেনি একজন জনসেবক হয়ে এমপি এই জঘন্য কাজ করতে পারে। আবির সাথে রাজেশকে ফোন দিল। রাশেদ 10 মিনিটের মধ্যে আবিরের ডেরায় হাজির হলো। আবির, মাহমুদ আর রাশেদ মিলে চূড়ান্ত ম্যাপ তৈরি করলো। আপু তাদের জন্য কফি বানিয়ে দিলেন। কফি শেষ করতে রাশেদ তার 10 জন দুর্ধর্ষ পোলাপান আর আধুনিক অস্ত্র নিয়ে এমপির বাড়ির উদ্দেশ্যে বিদ্যুৎ গতিতে রওনা হলো। রাশেদ যখন সেখানে পৌঁছালো, এমপির পোশাক গুন্ডারা রাস্তা আটকে দাঁড়ালো। রাশেদ তখন সবার মাঝখানে ছদ্মবেশে ছিল। এমপির লোকেরা ধমক দিয়ে জানতে চাইলো কি চায় তারা। রাশেদের লোকেরা যখন বাচ্চাদের কথা বললে, এমপির গুন্ডারা হাসাহাসি করে উড়িয়ে দিল এবং অস্ত্র উঁচিয়ে হুমকি দিল। তারা জানতো না যে জমজু তাদের সামনেই দাঁড়িয়ে আছে। যখন রাশেদ ভিড় ঠেলে সামনে এসে দাঁড়ালো, তখন এমপির লোকজনের হাত পা ঠান্ডা হয়ে গেল। রাশেদ এক পলকে সব বাচ্চাকে উদ্ধার করে অন্য গাড়িতে উঠিয়ে দিল। হঠাৎ পেছন থেকে একজন গুলি চালালে রাশেদ নিজের গান বের করে এক নিখুঁত নিশানায় তাকে শেষ করে দিল। এরপর শুরু হলো গোলাগুলি, রক্তের খেলা। রাশেদের প্রতিশিক্ষিত বাহিনীর গুলিতে 5 মিনিটের মধ্যে এলাকা নরকে পরিণত হলো। এমপির 50 জন গুন্ডার মধ্যে বেশিরভাগই মাটিতে লুটিয়ে পড়ল। মনে রাখিস, রকিসটা নেই বলে শর্টটা তোদের হয়নি। আজ থেকে ওর সব দায়িত্ব আমার। যদি কেউ আবার মাথায় চারা দিস, তবে তার লাশও খুঁজে পাওয়া যাবে না। বাচ্চারা তাদের বাবা মার কোলে ফিরে যাওয়ার দৃশ্যটি ছিল অত্যন্ত আবেগময়। রাশেদ তার মিশন শেষ করে আবিরকে ফোন দিল। আবিরের কণ্ঠে আজ আলাদা একটা টান ছিল। রাশেদ, আমাদের কারো কোনো ক্ষতি হয়নি তো? আমাদের পোলাপানরা সবাই সুস্থ আছে? ভাই, আপনি কি আমাদের বললেন? তার মানে কি আপনি আবার ফিরে আসছেন? আপনি কি সত্যি বলছেন? হ্যাঁ রাশেদ, ফিরতে হবে। এই এমপিকে টোপ বানিয়ে আমাদের বড় বড় রাঘব বোয়ালদের ধরতে হবে। দেশের বিরুদ্ধে বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে। আমাদের সবাইকে আবারও এক হতে হবে। থাইল্যান্ড থেকে নতুন অস্ত্র কেনার লিস্ট পাঠিয়ে দিচ্ছি। সামনে বড় লড়াই আসছে। পরদিন সকালে আবির তার আপুকে অফিসে দিয়ে আসার জন্য রেডি হলো। গতরাতে মাহমুদ আপুর জন্য এক জোড়া দামি কানের দুল এনেছিল উপহার হিসাবে। আবির জোর করে আপুকে সেই দুলগুলো পরালো। আজ সে নিজেই বাইক না নিয়ে আপুর বিলাসবহুল গাড়িটা নিল। ড্রাইভার গাড়ি চালাচ্ছে, আবির আর আপু পেছনে বসা। গাড়িটা আপন গতিতে চলতে থাকলেও আবির লুকিং গ্লাসে খেয়াল করলো একটি কালো রঙের এসইউভি বেশ অনেকক্ষণ ধরে তাদের পিছু নিচ্ছে। আবিরের কবলা চিন্তার ভাঁজ পড়লে সে বুঝতে পারলো শান্ত সকালটা একটু পরে অশান্ত হয়ে যাবে। গাড়িটি চলতে শুরু করেছে, কিন্তু আবিরের নজর লুকিং গ্লাসে। পেছনের কালো গাড়িটি বেশ রহস্যজনকভাবে তাদের অনুসরণ করছে। আবির খেয়াল করলো পাশে বসা আপুকে বেশ অস্থির দেখাচ্ছে। তাদের বারবার ব্যাগ হাত চাচ্ছে এবং বাইরের দিকে তাকাচ্ছে। আপু, তুমি ঠিক আছো তো? কি হয়েছে, এমন করছো কেন? না, আমি ঠিক আছি, কোনো সমস্যা হচ্ছে না তো। ওকে, কিন্তু পেছনের ওই গাড়িটা মনে হয় আমাদের ফলো করছে। তুমি কি ওদের চেনো? না, আমার মনে হয় ওরা ওদের কাজেই যাচ্ছে। আমাদের দিকে হয়তো খেয়ালও করেনি। ওকে, তাহলে দেখা যাক ওরা কোন দিকে কোন কাজে যায়। আবির ড্রাইভারকে গাড়ির গতি বাড়িয়ে দিতে বলল। কিছুক্ষণের মধ্যে গাড়িটি বাতাসের বেগে ছুটে আপুর অফিসের সামনে পৌঁছালো। আবির আপুকে নামিয়ে দিয়ে নিজে একটা রিক্সা নিয়ে ভার্সিটির দিকে রওনা হলো। সে জানতো আপু কোনো বিপদে পড়তে পারে, কিন্তু আপাতত তাকে স্বাভাবিক থাকা প্রয়োজন। ভার্সিটি গিয়ে সে 3টে ক্লাস করলো। অনেকদিন যাওয়া হয় না বলে তাকে তেমন কেউ চিনে না। ক্লাস শেষ করে বের হতে একজন মেয়ে তাকে আটকালো। তাদের পোশাক আশাক আর চলাচলন দেখে আবির বুঝে গেল নতুন গজিয়ে ওঠা কোনো মাফিয়া গঙ্কের সদস্য। নতুন মাল মানে? আমি আন্তর্জাতিক মানের পুরনো মাল। আমার সম্পর্কে ধারণা না থাকাই স্বাভাবিক। তাদের লিডার একটি বাইকের ওপর লম্বা হয়ে শুয়েছিল, মুখে দেখা যাচ্ছিল না। আবিরের কথা শুনে সে বলে উঠল, পোশাক আর ব্যবহার দেখে তো মনে হচ্ছে না কোনো ভদ্র পরিবারের মেয়ে। কথাটা শেষ হওয়ার আগেই মেয়েটি বাইক থেকে নেমে সজোরে আবিরের গালে একটি চড় বসিয়ে দিল। আবির জানতো না যে তাকে এইভাবে চড়টি খেতে হবে। তার ডান হাতের মুঠো শক্ত হয়ে গেল। সে ভাবলো, এই হাতের মুঠো খুললে এখানে সবার লাশ পড়ে যাবে। সে নিজেকে সামলে নিল, হাতটা মুখে নিয়ে শান্তভাবে দাঁড়িয়ে রইল। যে কাপড় ছেলেরা পরে সেগুলো আপনারা পরে আছেন, এটাই কি আপনাদের আধুনিকতা? আবির কিছু বলতে যাবে, ঠিক তখনই তার ফোনে একটি কল এলো। ফোনের ওপাশ থেকে রাশেদ যা বলল তা শুনে আবিরের মাথায় আগুন চড়ে গেল। তার চোখ দুটোর আগে টকবক লাল হয়ে গেল। তার এই ভয়ানক রূপ দেখে মেয়েগুলো ভয় পেয়ে পিছিয়ে গেল, কিন্তু লিডার মেয়েটির দপ্ত নিয়ে দাঁড়িয়ে রইল। আবির চলে যেতে চাইলে তাকে আবার ডাক দিল। আমার জরুরি কাজ আছে, যেতে হবে। মেয়েটি আবার আবিরকে চড় মারতে গেলে আবির হাতটা শক্ত করে ধরে ফেললো। আবিরের হাত সাধারণ মানুষের মতো নয়, লোহার মতো শক্ত। মেয়েটি ব্যথায় কুকিয়ে উঠল, কিন্তু সেই সময় প্রিন্সিপাল স্যারকে আসতে দেখে মেয়েগুলো সরে গেল। আবির দ্রুত নিজের বাসায় ফিরল। রাশিদ ফোন করে জানিয়েছে যে আপুর অফিসে পাওয়া যাচ্ছে না এবং তার ফোনও বন্ধ। আবির আগে থেকেই সন্দেহ করেছিল, তাই মাহমুদকে দ্রুত আসতে বলল।
মাহমুদ জলদি আসেন, আপুকে খুঁজে বের করতে হবে। আমার মনে হয় আপু আমার কাছ থেকে কিছু লুকাচ্ছে, তাই তাকে কানের দুল দিয়েছিলাম যেটাতে ছোট্ট ক্যামেরা আর জিপিএস ট্র্যাকার আছে। আজ সকালে ওটা পড়তে তাকে বাধ্য করেছি। মাহমুদ তার ল্যাপটপ নিয়ে গাড়িতে চড়লো। আবির ড্রাইভিং সিটে বসে লোকেশন ট্র্যাক করতে শুরু করলো। ল্যাপটপের স্ক্রিনে দেখা গেল একটি অন্ধকার ঘরে আপুকে বেঁধে রাখা হয়েছে। সামনে 3 জন লোক তাস খেলছে। কিছুক্ষণ পর একজন লোক এসে আপুর কাছে একটি ফাইল চাইলো। আপু ফাইল দিতে অস্বীকার করলে লোকটি তাকে চড় মারলো। ল্যাপটপ স্ক্রিনে এই দৃশ্য দেখে আবিরের আগের পারত আকাশ ছুলো। মাহমুদ, গাড়ি আরো জোরে চালান, রাশেদকে লোকেশন পাঠিয়ে দিন। আজ কাউকে আস্ত রাখবো না। তার লোকেশন অনুযায়ী একটি পুরনো গোদামের সামনে এসে থামলো। রাশেদ তার বাহিনী নিয়ে চারপাশে ঘিরে ফেললো। আবির গাড়িতে বসে রইলো আর মাহমুদ রাশেদ দরজা ভেঙে ভেতরে ঢুকলো। রাশেদ দেখে অপহরণকারীদের কলিজা শুকিয়ে গেল। রাশেদ আর মাহমুদ গিয়ে আপির বাঁধন খুললো। আপু, ওরা কোনো ফাইলের কথা বলছিল। ওরা ড্রাগস ডিলের একটা বড় গ্যাং। আমি ওদের সব তথ্য দিয়ে একটা ফাইল বানিয়েছিলাম, ওটাই ওরা খুঁজছে। কি রে, তোরা তো দেখছি খুব বড় হয়ে গিয়েছিস। বল তোরা কার লোক? উফ মাপ, তোরা জানিস তোরা কার গায়ে হাত তুলেছিস? এই তুই না আপুকে চড় মেরেছিস? আমি চর খেয়েছি? তোমরা কিভাবে জানলে? তোমরা তো এখন এখানে ছিলে না। আসলে আপু, আপনার কানের দুলগুলো সাধারণ দুল নয়, ওগুলোতে ক্যামেরা আর ট্র্যাকার আছে, তাই আমরা সব লাইভ দেখছি। মাহমুদ আর রাশেদ, তোমরা এটা কি করলে? না আপু, এটা আমরা করিনি, এটা আপনার ভাই মানে আবির করেছে। আপুকে নিয়ে তারা গাড়িতে এসে বসালো। আবিরকে গাড়িতে দেখে আপু অবাক হলো। তুই এখানে কেন? আর ক্যামেরায় বা কেন দিলি? তোমাকে বিপদে রেখে কি আমি বাসায় বসে থাকবো? তুমি কাল থেকে যা করছিলে তাতে আমার সন্দেহ হয়েছিল, আর তুমি যদি আগে বলতে তবে আজ তোমাকে চটটা খেতে হতো না। বলিনি, কারণ তুই জানলে রেগে গিয়ে ওদের মেরে ফেলতি, তাই বলিনি। ভালো করেছো। এখন আমি গাড়ি থেকে নামছি, কাজটা শেষ করে আসি। না, তুই কোথাও যাবি না, বাসায় চল। আবির আপুর কথা মেনে নিল, কিন্তু মাহমুদের টেক্সট করে দিল লেকগুলোকে আস্তানে নিয়ে যেতে। বাসায় ফিরে আবির আপুর সাথে সময় কাটালো, কিন্তু তার মনের ভেতর আগুন শান্ত হয়নি। বিকালে সে মাহমুদের বাসায় গেল। মাহমুদের সে স্পেশাল সিকিউরিটি রুমে গিয়ে আবির তার রকস্টারের ড্রেসটা পরে নিল। এই পোশাকে আজ পর্যন্ত সরাসরি তাকে কেউ দেখেনি। আবির তার আস্তানায় গেল, সেখানে সে অপরাধীকে বেঁধে রাখা হয়েছে। রাশেদ এবং মাহমুদ সেখানে আগে থেকেই ছিল। আবিরকে আসতে দেখে রাশেদ সব পোলাপান সরিয়ে দিল। আল্লুক, তোরা কার জন্য কাজ করিস? যদি না বলিস তবে আমি এখনই তোদের মেরে ফেলবো, বল। লোকজন চুপ করে রইল। মাহমুদ বিরক্ত হয়ে একজনের পায়ে গুলি করলো। সে ব্যথায় চিৎকার করে উঠল। ঠিক সেই মুহূর্তে আবির অন্ধকারের ভেতর থেকে সামনে এলো। তার ডান হাতে ব্যান্ডেজ, বাম হাতে বড় করে লেখা রকস্টার, মুখে ভয়ঙ্কর মাস্ক। রকস্টারকে মারার ক্ষমতা তোদের নেই, তুই না আমার আপুর গায়ে হাত তুলেছিস। আবির তার গালে সজোরে দুটো থাপ্পড় বসায়। লোকটার নাম মুখ দিয়ে রক্ত বের হতে লাগলো। আবির তার পকেট থেকে একটি ধারালো ছুরি বের করলো। কোন হাত দিয়ে চর মেরেছিলি? এই হাতটা দিয়ে? নিমেষের মধ্যেই আবির সেই হাতটি দেহ থেকে আলাদা করে ফেললো। আবিরের এই দানবীয় রূপ দেখে মাহমুদ আর রাশেদও কয়েক কদম পিছিয়ে গেল। তারা এর আগে আবিরকে কতটা হিংস্র হতে দেখেনি। বাকি 4 জন অপরাধী ভয়ে আবিরের পায়ে লুটিয়ে পড়লো। আবির তাদের লাথি মেরে সরিয়ে দিল এবং জ্ঞান ফেরা পর্যন্ত ইচ্ছে মতো মারলো। এক পর্যায়ে রাশেদ আর মাহমুদ আবিরকে জড়িয়ে ধরে শান্ত হতে বলল। তোর শেষ ইচ্ছে কি বল? তোকে আজ এখানেই পুঁতে ফেলবো। আমার কলিজার টুকরা বোনের গায়ে হাত দিয়েছিস, তোকে আমি জ্যান্ত ছাড়বো না। বাকি 4 জনকে আবির এক শর্তে ছেড়ে দিল যে তারা এই শহর ছেড়ে চলে যাবে এবং আজকের ঘটনা কাউকে বলবে না। কিন্তু যে আপুর গায়ে হাত তুলেছিল তাকে সে ক্ষমা করলো না। নিজের বন্দুকের সব বুলেট তার শরীরে নামিয়ে দিল আবির। এমনকি মাহমুদের বন্দুকটা নিয়েও সে শুট করলো। আবিরের ভেতরের হিংসা যেন কিছুতেই মিটছিল না। আপুর গায়ে হাত তোলা সেই অপরাধীর প্রতিটা অঙ্গর আগের বশবর্তী হয়ে আবির গুলি চালিয়ে দিল। নিজের এবং মাহমুদের বন্দুকের সব বুলেট শেষ হয়ে গেলেও তার ভেতরের পিশাচটা যেন শান্ত হচ্ছিল না। সে পাশে থাকা একটি পানির ড্রামে সজোরে লাথি মারল। ড্রাম ফেটে জলরাশি এসে ফ্লোরে ভাসিয়ে দিল। আবির পাশের একটি জরাজীর্ণ চেয়ারে ধপাস করে বসে পড়ল। বুকের ভেতর জমে থাকা রাগটা যেন লাভা ফুটে উঠছে। ঠিক সেই সময় পকেটে থাকা ফোনটা বেঁচে উঠল। আপুর কল। আবির ফোনটা কানে নিতে ওপাশ থেকে আপুর কণ্ঠ ভেসে এলো। কই তুই? মাহমুদের বাসা থেকে আসতে কতক্ষণ লাগে? আর কতক্ষণ বসে থাকবো তোর জন্য? এই তো আপু, বের হচ্ছি, জাস্ট কয়েক মিনিট।
আবির খুব সম্পেকে কথা শেষ করলো। সে জানে একটু বেশি কথা বলে আপু ধরে ফেলবে যে তার মাথায় এখন খুনের নেশা শাওয়ার হয়েছে। আশ্চর্যজনকভাবে আপুর কণ্ঠ শুনলে আবিরের রাগ অনেকটা পানি হয়ে যায়। যে রকস্টারের বিশেষ পোশাকগুলো খুলে মাহমুদের হাতে দিয়ে দ্রুত বাসার দিকে রওনা হলো। মাহমুদ আর রাশেদকে দায়িত্ব দিল লাশটাকে সরিয়ে ফেলার জন্য। বাসায় ফিরে কলিং বেল টিপতেই আপু দরজা খুলে দিল। আপুর দৃষ্টি আজ একটু তীক্ষ্ণ, যেন আবিরের ভেতরটা পড়ে ফেলতে চাইছে। কি হয়েছে তোর? এমন দেখাচ্ছে কেন? কই কি হবে আবার, এমনি একটু টায়ার্ড। তোর পায়ে কিসের দাগ এটা? জুতোয় আর প্যান্টের নিচে কাদা আর লালচে দাগ কেন? ও ওটা আসলে মাহমুদের ওখানে একটা ড্রামে লাথি লেগেছিল, ওখান থেকেই হয়তো। তুই কি আমাকে শেখাবি আবির? আমি কিছু বুঝি না মনে করিস? তুই কি ওদের মেরে ফেলেছিস? হ্যাঁ আপু, মেরে ফেলেছি। যে তোমার গায়ে হাত তুলেছিল তাকে শেষ করে দিয়েছি, বাকিদের ছেড়ে দিয়েছি এই শহর ছেড়ে চলে যাওয়ার শর্তে। তোমার উপর কেউ হাত তুলবে আর আমি তাকে বাঁচিয়ে রাখবো, এটা অসম্ভব। আপু দীর্ঘশ্বাস ফেললেন। তিনি জানতেন আবির এমন কিছু একটা করবে। রাতে দুজন মিলে খাবার খেলেন। আবির নিজের রুমে গিয়ে কিছু ফাইল চেক করে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে ভার্সিটিতে গেল। ক্লাস শেষ করে তার বন্ধু রাহি এবং বাকিরা তাকে ঘিরে ধরল। আরে রাগ এসব, মেজাজটা এমনিতেই বিগড়ে আছে। রাগাস না বলে দিলাম। ওই মেয়েটা যদি জানতো আমি আসলে কে, তবে আজ সে আমার পায়ে ধরে মাপ চাইতো। আবিরের কথা শুনে বন্ধুরা হু হু করে হাসতে লাগলো। আবির মনে মনে বলল, যদি তোরা চিনতি আমি কে, তবে এই শহর ছেড়েই পালাতি। ক্লাস শেষ হয়ে বের হতেই আবার সেই ডাইনি মেয়েটা তার দলবল নিয়ে সামনে এলো। আবির পাশ কাটিয়ে যেতে চাইলো, কিন্তু তারা দৌড়ে এসে পথ আগলে ধরলো। আপনারা কিন্তু আমার সাথে অযথাই বাড়াবাড়ি করছেন, এসবের ফল ভালো হবে না। দেখুন আমি ঝামেলা পছন্দ করি না, দয়া করে আমাকে বিরক্ত করবেন না। আবিরের ধৈর্যের ভাত ভেঙে গেল। সে চোখ বন্ধ করে নিজেকে শান্ত করার চেষ্টা করলো, কিন্তু মেয়েগুলোর অট্টহাসি তার মাথায় আগুন ধরিয়ে দিল। সে হুট করে সামনে থাকা দুই মেয়ের গালে সজোরে দুটো চড় বসিয়ে দিল। আবিরের লোহার মতো শক্ত হাতে চড় খেয়ে তারা ঘুরে মাটিতে পড়ে গেল। লিডার মেয়েটি লাগে অগ্নিশর্মা হয়ে উঠল, কিন্তু আবিরের আর একটা সেকেন্ড সেখানে দাঁড়ালো না। দ্রুত সেখান থেকে চলে গেল। রাশেদ, পোলাপান রেডি করার কাজ কতটুকু হলো? আমাদের স্পেশাল বাহিনী কি প্রস্তুত? জি ভাই, একদম তৈরি। আপনার হুকুম পেলেই তারা ছাপিয়ে পড়বে। আমাদের এক একটা ছেলে জ্যান্ত চিতাবাঘ। আবির তার বিশেষ বাহিনীকে মেইল করে সব ইনস্ট্রাকশন দিয়ে দিল। তার মাথায় এখন পিকাসো নামের একজনের চিন্তা ঘুরছে। এই মিশনে পিকাসোর সাহায্য খুবই দরকার। এরই মাঝে টিভিতে একটি ব্রেকিং নিউজ তার নজর কাড়ল। একটি গাড়ি ভয়ানক অ্যাক্সিডেন্ট করেছে এবং আহতদের সরকারি হাসপাতালে নেওয়া হয়েছে। তো আবিরের অভিজ্ঞতা চোখ বলে দিচ্ছে এটা কোনো সাধারণ দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত একটি হামলা। ঠিক তখনই মাহমুদের ফোনে একটি চাঞ্চল্যকর খবর দিল। ভাই, আমাদের স্যাটেলাইট হ্যাক করার মিশনে থাকা সেই 4 জন হ্যাকারকে পুলিশ ধরে নিয়ে গেছে। এটা গোপন ছিল মাহমুদ, পুলিশ জানলো কিভাবে? তুমি এখনই গিয়ে ওদের ছাড়িয়ে আনো। মাহমুদ রাতের থানায় গিয়ে ওসির মুখোমুখি হলো। ওসি প্রথমে পাত্তা দিচ্ছিল না। যখন মাহমুদ রাশেদের মাফিয়ার নাম নিল, তখন ওসির গলার স্বর বদলে গেল। রাশেদ ভাই, আপনি তার লোক? তো তার লোক না ওসি সাহেব, আমি তার চেয়েও ভয়ঙ্কর হতে পারি যদি আমার মাথা গরম হয়। এখন বলুন, মেইলটা কে করেছিল? কে আমাদের হ্যাকারদের তথ্য দিয়েছে? আমি ঠিক জানি না কে সে, তবে আমাদের অফিসিয়াল মেইলে হ্যাকারদের নাম আর সব প্রমাণ পাঠানো হয়েছিল। মাহমুদ ওসির কলার ধরে চিৎকার করে উঠল। ওসি রেগে গিয়ে মাহমুদের লকআপে ভরে দিল। 5 মিনিট যেতে না যেতেই থানার সামনে 300 সশস্ত্র পোলাপান ট্রাক নিয়ে হাজির হলো। তাদের হাতে থাকা আধুনিক অস্ত্র দেখে ওসির আত্মা শুকিয়ে গেল। মাহমুদের 2 প্রধান সহকারী ভেতরে ঢুকে ওসির সামনে দাঁড়াতে ওসির অবস্থা বেগতিক। আরে ভাই, আপনারা আগে বলবেন তো, আমি তো বুঝতে পারিনি এই লোক আপনাদের এত কাছের। লকআপের ভিতর থেকে হাসতে হাসতে কিরে ওসি, ক্ষমতা কি এখন তোর পকেটে নাকি আমার হাতে? তাড়াতাড়ি তালা খোল। ওসি কাঁদতে কাঁদতে তালা খুলে দিল এবং মাহমুদের পায়ে ধরে ক্ষমা চাইল। মাহমুদ ওসির ল্যাপটপ চেক করে দেখল মেল সব হ্যাক করা হয়েছে, যাকে আবির আগে সন্দেহ করেছিল। সে বাংলাদেশের ব্যাংক থেকে 200 কোটি টাকা চুরি করার সঙ্গে জড়িত ছিল। মাহমুদ সব তথ্য নিয়ে রাতেই একা বাসা ফিরল। সকালে আবির মেল চেক করে সব বুঝতে পারলো সেই হ্যাকারটি বিশ্বাসঘাতকতা করেছে। আবির মাহমুদকে নির্দেশ দিল সে হ্যাকারকে এবং স্কুল বাস কিডন্যাপ করা ড্রাইভারকে পুলিশের হাতে ধরিয়ে দিত। তাদের আসল মিশন শুরু হবে আগামীকাল। তানিশা ধর্ষণের অপরাধীদের শাস্তি দিতে হবে। মাহমুদ, কালকের ওই গাড়ি অ্যাক্সিডেন্টটা আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছে না। সব রোগীকে একই হাসপাতালে কেন নেওয়া হলো? এর পেছনে কি বড় কোনো ষড়যন্ত্র আছে?
আপনি এখনই হসপিটালের ওপর নজর রাখেন। ভাই, এটা কোনো সাধারণ দুর্ঘটনা নয়, এটা একটা সাজানো এসকে হাসপাতালের ডাক্তাররা এমপির ছেলে সাকিব আর এক বিদেশি ডনের সহায়তায় সাধারণ রোগীদের জিম্মি করে টাকা হাতিয়ে নিচ্ছে। এমনকি তারা অপারেশনের নামে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ পাচার করছে। আবির এই জঘন্য চক্রান্ত শুনে স্থির থাকতে পারল না। সে রাশেদকে নির্দেশ দিল ছদ্মবেশে হাসপাতালে গিয়ে সত্যতা যাচাই করতে। রাশেদ গায়ে রক্ত মেখে আহত অভিনয় সেজে হাসপাতালে গেল। ডাক্তার তাকে অপারেশন লাগবে বলে 1.5 লাখ টাকা নিয়ে দাবি করলো। রাশেদের লোক 1 লাখ টাকা অগ্রিম জমা দিল এবং সবকিছু ভিডিও প্রমাণ রাখতে লাগলো। কিন্তু অপারেশনের থিয়েটারে রাশেদকে ইঞ্জেকশন দিতে অজ্ঞান করার পর শুরু হলো আসল নাটক। ডাক্তার যখন রাশেদ মুখের রক্ত পরিষ্কার করলো তখন তার আত্মা শুকিয়ে গেল। সামনে শুয়ে থাকা শহরের সব থেকে ভয়ঙ্কর মাফিয়া রাশেদ ইসলাম। ডাক্তারেরা ভয়ে কাঁপতে শুরু করলো। তারা বুঝতে পারলো একে বাঁচিয়ে রাখা মানে নিজেদের মৃত্যু ডেকে আনা। তাই তারা রাশেদকে চিরতরে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল। ঠিক যখনই ডাক্তার রাশেদের শিরায় কাছে চালাতে যাবে অমনি ঝড়ের বেগে রাশেদের বাহিনী অপারেশন থিয়েটারে ঢুকে পড়লো। ডাক্তার এদের হাড়গোড় ভেঙে তারা এক করে ফেলে রাখলো। কিছুক্ষণ পর এক ডাক্তার চিকিৎসায় রাশেদকে জ্ঞান ফিরালো। মাহমুদ রাশেদের মাসার কাছে বসে আছে। রাশেদের চোখ মেলতেই দেখলো চারিদিকে লন্ডভন্ড অবস্থা। মাহমুদ ভাই, এখানে ভয়ঙ্কর কারবার চলছে। এরা মানুষের শরীর নিয়ে ব্যবসা করেছে। জি ভাই, আমরা সব প্রমাণ পেয়েছি, এবার ওদের উপযুক্ত শিক্ষা দেওয়ার পালা। ঠিক সেই মুহূর্তে টিভিতে ব্রেকিং নিউজ শুরু হলো। আবিরের আপু নার্সিন সুলতানা প্রিয়া লাইভ রিপোর্টে এসে হাসপাতালের সব কুকুরটি ফাঁস করে দিলেন। তিনি সরাসরি এমপির নাম নিলেন এবং রাশেদের ছদ্মবেশে যাওয়ার ঘটনাটি তুলে ধরলেন। আপুর এই সাহসী রিপোর্ট দেখে সারা দেশ তোলপাড় শুরু হয়ে গেল। রিপোর্ট শেষ করে আপু যখন রাশেদের কাছে এলেন তখন মাহমুদের সম্মান দিয়ে নিজের সিট ছেড়ে দিল। তুই কেন এত রিস্ক নিতে গেলি? নিজের জীবন নিয়ে এভাবে বাজি ধরা কি ঠিক হয়েছে? যদি তোর কিছু হয়ে যেত? পুরো হাসপাতালের পোলাপান অবাক হয়ে তাকিয়ে আছে। যেখানে রাশেদ মাফিয়াদের সাথে দেখা করতে মানুষ মাসের পর মাস অপেক্ষা করে, সেখানে এই সাংবাদিক মেয়েটা তাকে তুই বলে সম্বোধন করছে। মাহমুদ সবাইকে বাইরে পাঠিয়ে দিল। আরে আপু, তুমিও না, একটু রিস্ক তো নিতেই হয়, না হলে বুঝবো কেমনে কে রাক্ষ আর কে বক্ষ? তোর নীতির কথা শুনতে আমি আসিনি, তোদের সাবধান করতে এসেছি। এরকম রিস্ক আর কখনো নিবি না। আবির সেখানে পৌঁছালো এবং রাশেদকে বকা দিল। এরই মধ্যে ওসি থানায় যাওয়ার জন্য হাসপাতালে এলো। মাহমুদ কড়া গলায় ওসিকে নির্দেশ দিল ওই খুনি ডাক্তারকে গ্রেপ্তার করতে। মাহমুদ যাওয়ার সময় ওসিকে সতর্ক করে দিল যাতে তাদের সঠিক বিচার হয়। এরপর শহর জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ল। সাধারণ মানুষ এমপির বাড়িতে পাথর মারতে শুরু করলো। পুলিশের সাথে শুরু হলো সংঘর্ষ। বিকেলবেলা আবির, মাহমুদ আর রাশেদ তাদের সেই গোপন আস্তানায় মিলিত হলো। এই আস্তানাটি আধুনিকতার সিকিউরিটি সিস্টেমে ঘেরা। নিজেদের ফেস রিডিং আর আলাদা আলাদা কোড ছাড়া এখানে কেউ ঢুকতে পারে না। কোড ভুল দিলে সক্রিয়ভাবে 3টি বন্দুক থেকে ফায়ার হবে। ভাই, দেশের অবস্থা খুব দ্রুত খারাপের দিকে যাচ্ছে, এভাবে চললে ধ্বংস অনিবার্য। জি ভাই, মাফিয়াদের ডাপট আর ড্রাগস ডিল অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। আন্ডারওয়ার্ল্ড এই দেশটাকে তাদের আস্তানা বানাতে চাইছে, আর এমপির মতো কিছু লোক তাদের পদলেয়ন করছে। ভাই, পিকাসো এখন দুবাইতে আছে। দেশের এই জটিল পরিস্থিতি সামাল দিতে হলে আমাদের পিকাসোর তথ্যের উপর নির্ভর করতে হবে। যে কোনো সময় আমরা বড় কোনো বিপদে পড়তে পারি। যে আগামী 2-1 দিনের মধ্যে আন্ডারওয়ার্ল্ডের একজন ডন বাংলাদেশের জনবহুল ও স্থানে সব ধরনের হামলা চালাবে। আমাদের প্রতিটি নির্জন আর জানাক্রিয়ন স্থানে নজর রাখতে হবে, বিশেষ করে রাতে হামলার সম্ভাবনা বেশি। আবির এতক্ষণ চুপচাপ সবার কথা শুনছিল। এবার সে তার বরফ শীতল কণ্ঠে বলতে লাগলো। শোনো রাশেদ, আগে ওই এমপিকে তুলে নিয়ে আসো। 3rd ডিগ্রি দাও। ওর পেট থেকে সব কথা বের করতে হবে। কারা এই হামলার মাস্টার মাইন্ড তা জানতেই হবে। আর যদি ভালোই ভালোই কথা না বলে তবে ওর নখগুলো উপড়ে নিও। দেখবে তখন তোতা পাখির মতো সব বলে দেবে। আর তাসিয়া ধর্ষণের বিচারও এই সুযোগেই সেরে ফেলতে হবে। ভাই, পিকাসোর কাছে আমাদের তথ্য নেওয়ার জন্য যেতেই হবে। সে হয়তো জানে এই হামলায় মূল নেতাকে। পিকাসোর কাছে যাওয়া এখন অনেক বড় রিস্ক, তবে দেশের সুরক্ষার জন্য আমাদের প্রতিটি পদক্ষেপ খুব সাবধানে নিতে হবে। ভাই, আমাদের পাশাপাশি শহরে অন্যান্য ছোটখাটো দণ্ডেরও সচল করতে হবে। তাদের সাহায্য নিয়ে আমরা পুরো দেশের নিরাপত্তা নিশ্চিন্ত করতে পারি। কথাটা ঠিক, কিন্তু ভয় একটাই, যদি তারা আমাদের আসল পরিকল্পনার কথা জেনে যায় তবে তারা উল্টো চালও চালতে পারে। আমাদের খুব সতর্ক থাকতে হবে ভাই। গোপন আস্তানার ভারী লোহার দরজাটি
কংক্রিট অপশন আর ফেস রিডিংয়ের মাধ্যমে খুলে একে একে বের হয়ে এলো আবির, মাহমুদ আর রাশেদ। মিশন এখন চূড়ান্ত পর্যায়ে। আবিরের বড় করার নির্দেশ, একটি ভুল মানেই জীবনহানি, আর তার চেয়েও বড় দেশের ক্ষতি। রাত গভীর হতেই রাশেদ তার ব্যাংক অফার্স মিশন শুরু করলো। পরনের বুলেট প্রুফ জ্যাকেট, হাতে সাইলেন্সার লাগানো গান। সে অত্যন্ত চতুরতার সাথে এমপির বাড়ির পেছনে দেয়াল টপকে ছাদে উঠে গেল। সিঁড়ি দিয়ে নামার সময় রাশেদ দেখলো এমপির ছেলে সাকিব একটি মেয়ের সাথে আপত্তিকর অবস্থায় আছে। রাশেদ সেদিকে ভ্রুক্ষেপ না করে সরাসরি এমপির বেডরুমের সামনে পৌঁছালো। এমপি আর তার স্ত্রী গভীর ঘুমে আচ্ছন্ন। রাশেদ নিঃশব্দে ভেতরে ঢুকে বিশেষ এক ধরনের অবশকারী স্প্রে বাতাসে ছড়িয়ে দিল। মুহূর্তের মধ্যে তারা গভীর অচেতনে ঢলে পড়ল। রাশেদ অত্যন্ত দক্ষতায় এমপিকে কাঁধে তুলে নিয়ে পেছনে দরজা দিয়ে বেরিয়ে এলো। সেখানে তার লোক আগে থেকে গাড়ি নিয়ে অপেক্ষা করছিল। এমপির কে নিয়ে চলে যাওয়া রাশেদের বিশেষ টর্চার ছেলে, সেখানে অনুমতি ছাড়া বাতাসও ঢুকতে পারে না। পরদিন সকালে এমপির স্ত্রী ঘুম থেকে উঠে এমপিকে না দেখে অস্থির হয়ে পড়লেন। বেডরুম, ড্রয়িং রুম, কোথাও তার হদিশ নেই। হঠাৎ পর্দার আড়ালে বড় বড় পায়ের ছাপ দেখে তার বুক ধড়ফড় করে উঠল। তিনি সাকিবকে ডেকে তুললেন। পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও যখন এমপিকে পাওয়া গেল না, তখন তারা ভয়ে দিশেহারা হয়ে পড়ল। বাইরের কাউকে জানালে মান সম্মান আর রাজনৈতিক ক্যারিয়ার শেষ হতে যাবে ভেবে তারা বিষয়টি গোপন রাখার সিদ্ধান্ত নিল। এমনকি সাকিবের সাথে থাকা মেয়েটিকেও তারা সন্দেহবশত আটকে রাখলো। এদিকে এমপি যখন চোখ খুললেন, নিজেকে একটা অচেনা অন্ধকার ঘরে আবিষ্কার করলেন। তার ফোনটি রাশেদের কাছে। ক্রমাগত সাকিবের আর এমপির স্ত্রী ফোন করছেন। রাশেদ আর মাহমুদ ঘরে ঢুকতে এমপি ভয়ে কুকড়ে গেল। প্যান্ট ভেজানোর মতো অবস্থা হলো তার। কি রে এমপি সাহেব, ঘুম কেমন হলো আপনার? নিজের বিছানা ছেড়ে এই লোয়ার খাটে শুয়ে নিশ্চয়ই খুব আরাম লাগছে। আপনারা আমাকে এভাবে তুলে আনলেন কেন? আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি। ক্ষতি করেনি শুনলাম আপনি আজকাল দিনে এক কাজ করেন আর রাতে অন্য রূপ ধরেন। আমরা সব জানি এমপি সাহেব, আপনি দিনে জনসেবা আর রাতে মাফিয়াদের দালাল। কি বলছেন এসব ভাই? আমি তো কিছুই বুঝতে পারছি না। বাহ, চমৎকার অভিনয়। আমরা জানতাম আপনি রাজনীতিবিদ, এখন দেখছি আপনি তুখোর অভিনেতাও। তবে শুনুন, আমি মানুষটা একটু ভিন্ন ধরনের। আপনাকে একটা সুযোগ দিচ্ছি। সোজা আঙ্গুলে ঘি না উঠলে কিন্তু আঙ্গুল বাঁকা করতে হয়। আমার সময় লাগবে না। কাদের হয়ে কাজ করছেন আপনি? ভাই বিশ্বাস করুন, আমি আপনাদের আর রকেস্টার ছাড়া অন্য কোনো মাফিয়াকে চিনি না। রাশেদ রেখে গিয়ে এমপির কলার চেপে ধরলো। মাহমুদ মুচকি হেসে বলল, ওকে চাইলে আমরা জনসমক্ষেই তুলে আনতে পারতাম, কিন্তু আনেনি কারণ আমরা দেখতে চাই আপনার বিদেশি প্রভুরা আপনার সাথে কিভাবে যোগাযোগ করে। রাশেদ বন্দুকের নল এমপির কপালে ঠেকিয়ে তার বাধ্য করলো তার স্ত্রীকে ফোন দিয়ে বলতে যে সে একটি অত্যন্ত জরুরি ব্যক্তিগত কাজে ঢাকার বাইরে আছে। প্রাণ ভয়ে এমপি ঠিক তাই করলো। এরপর তাকে নিয়ে যাওয়া হলো আরও অন্ধকার একটি প্রকোষ্ঠে। রাশেদের ছেলে অনেকক্ষণ চেষ্টা করে এমপির মুখ খোলাতে পারল না। শেষে আবির নিজে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিল। আবিরকে আসতে দেখে রাশেদ সব পোলাপানকে সরিয়ে দিল, কারণ আবির এখনো প্রকাশ্যে আসতে চায় না। আবির অত্যন্ত শান্তভাবে এমপির সামনে বসলো। কি ব্যাপার এমপি সাহেব, শুনলাম আপনি নাকি খুব শক্ত মাল, মুখ খুলছেন না? তুমি তো সে সাধারণ ছেলেটি। তুমি এসব আন্ডারওয়ার্ল্ডের কারবারে কিভাবে জড়ালে? আমি কিভাবে জড়ালাম সেটা আপনার না জানলেও চলবে, তবে এটা জেনে রাখুন আপনার সামনে যারা দাঁড়িয়ে আছে তারা সবাই আমার কথায় ওঠে আর বসে। এখন সরাসরি বলুন, দেশে যে হামলাটা হবে সেটা কারা করবে আর কোথায় করবে? ও, তাহলে জেনেই ফেলেছো দেশের কপালে কি আছে। কিন্তু জেনে লাভ নেই, ওদের কাছে তোমরা পৌঁছাতেও পারবে না। তারা পুরো আন্ডারওয়ার্ল্ড চালায়। ভাই, ও এভাবে কথা বলবে না। ওকে একটু সাধ্য চেকাতে হবে। রাশেদের মুখে আবিরকে ভাই ডাকতে শুনে এমপির কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। সে বুঝতে পারলো এই সাদাসিধে চেহারা ছেলেটি আসলে একটি মাস্টার মাইন্ড। আবির রাশেদকে মরিচের গুঁড়া আর প্লাস নিয়ে আসতে বলল। এরপর শুরু হলো নরকীয় যন্ত্রণা। আবির নিজের হাতে এমপির হাতের নখ উপড়ে নিল। এমপির সারের মতো চিৎকার করতে লাগলো। উপড়ে নেওয়া নখের জায়গায় মরিচের গুঁড়া ঘষে দেওয়া হলো। যন্ত্রণায় এমপির ছটফট করতে করতে পানি চাইলো, কিন্তু আবির অরর। আগে তথ্য, তারপর পানি। কার জন্য কাজ করিস? হামলা কোথায় হবে? আমি সব বলছি। ওরা ভারতীয় মাফিয়া। ওদের মিশন হলো দেশের বিভিন্ন জনবহুল স্থানে হামলা চালিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা। সেই সুযোগে তারা সীমান্তে বড় ধরনের অস্ত্রের চালান ঢুকিয়ে দেবে। তারা এই দেশকে একসময় তাদের অঙ্গরাজ্য বানানোর পরিকল্পনা করছে। আমাদের দেশকে অঙ্গরাজ্য বানাবে? এত বড় সাহস ওদের! এবার বল, হামলাটা ঠিক কোথায় হবে? আমি ঠিক জানি না কোথায় হবে, তবে ওরা বলেছিল আজ বিকেলে আমাকে লোকেশন জানাবে।
ঠিক আছে, আজ বিকেলে যখন ওরা ফোন দেবে তুই ঠিক সেভাবে কথা বলবি যেভাবে আমরা বলবো। সামান্য এদিক সেদিক হলে তোর কলিজা আমি ছিঁড়ে ফেলবো। নিজের দেশের সাথে বেইমানি করতে তোর বুক কাঁপলো না? আবির সজোরে একটা এমপির গালে চড় বসিয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে এলো। মাহমুদ আর আসিফ তার পেছনেই এলো। আবির তাদের নির্দেশ দিল এমপির ফোনের উপর কড়া নজর রাখতে। খেলা এখন কেবল শুরু হলো। আসল লড়াইয়ের জন্য আবির নিজেকে প্রস্তুত করতে লাগলো। তার চোখের মনি আগুনের মতো জ্বলছে। শত্রুর চাল বুঝতে হলে আগে শত্রুর মনের ভেতর ঢুকতে হয়। আবির জানতো এমপিকে দিয়ে সব তথ্য বের করা সম্ভব নয়, তাই সে মাহমুদকে পাঠালো এমপির ছেলে সাকিব আর তার 3 বন্ধুকে তুলে আনতে। সময় তাদের তুলে এনে এক গোপন জায়গায় বেঁধে রাখলো। প্রথমে তারা মুখ খুলতে না চাইলেও রাশেদের স্পেশাল ট্রিটমেন্ট আর নখ উপরে ফেলার পর তারা গড়গড় করে সব বলে দিল। সাকিবের দেওয়া তথ্য অনুযায়ী দেশের বিভিন্ন স্থানে বিমানবন্দরগুলোতে বোমা হামলার পরিকল্পনা করা হয়েছে, কিন্তু আবিরের মনে খটকা লাগলো সাকিবকে তাদের ভুল তথ্য চালিত করছে। সে মাহমুদ আর রাশেদকে সন্দেহজনক জায়গাগুলো পরীক্ষা করতে পাঠালো, কিন্তু সেখানে কোনো বোমার অস্তিত্ব পাওয়া গেল না। আবির বুঝলো খেলাটা আরো গভীর। রাত গভীর হতেই আবির আর রাশেদ এমপির কাছে গেল। এমপিকে দিয়ে তার প্রভুদের ফোন করাতে চাইলো, কিন্তু এমপি জানালো তাদের ল্যান্ডলাইন ছাড়া যোগাযোগ করে না। ঠিক তখনই মাহমুদের ভিডিও কল এলো। ভিডিওতে নিজের ছেলে সাকিবের করুণ দশা দেখে এমপি ভেঙে পড়লো। আবির সাকিবের মাথায় বন্দুক ঠেকানোর হুমকি দিতেই এমপি কথা বলতে রাজি হলো। কিছুক্ষণ পর এক ভারতীয় ল্যান্ডলাইন থেকে ফোন এলো। আবির নির্দেশ দিল, এমপি ফোন ধরলো। জি ভাই, আমাদের কালকের মিশন কোথায় আর কখন হবে? ফোন কেটে যাওয়ার পর আবির ভাবনায় পড়ে গেল, এত সহজে শত্রুরা সব তথ্য দিয়ে দিল কেন? ঠিক তখনই মাহমুদের ফোন এলো। মাহমুদ তার হ্যাকিং সফটওয়্যারের মাধ্যমে এমপির ফোনের সব তথ্য ট্রেস করছিল। ভাই, ওরা যা বলেছে সব মিথ্যা। আমি ওদের লোকেশন ট্র্যাক করেছি এবং 20 জন টার্গেটের ফোন হ্যাক করেছি। এমপিকে ওরা কেবল একটা খুঁটি হিসেবে ব্যবহার করেছে। আসল পরিকল্পনা অন্য কোথাও। আপনারা দ্রুত আমার বাসায় চলে আসেন। আবির আর রাশেদ এমপি ও তার ছেলেদের রনির হাতে জিম্মি রেখে মাহমুদের বাসায় পৌঁছালো। মাহমুদের বিশাল কম্পিউটারের ল্যাবে বসে তারা শত্রুদের কথোপকথনের লাইভ শুনতে শুরু করলো। ড্রোনের ক্যামেরার মাধ্যমে তারা দেখতে পেল শত্রুরা ম্যাপ সাজাচ্ছে। কিন্তু ভাই, রাতে কেন? দিনে করলে তো ক্ষতি বেশি হতো। আবিরের চোয়াল শক্ত হয়ে এলো। সে বুঝতে পারলো শত্রুরা পর্যটন এলাকাগুলোতে ধ্বংস করে দেশের অর্থনীতি আর মর্যাদা ধুলে মিশিয়ে দিতে চায়। মাহমুদকে সে নির্দেশ দিল সব ফোন হ্যাক করতে, আর রাশেদকে বলল পুরো বাহিনীকে 5টি জেলায় ছড়িয়ে দিতে। পরদিন সকালের সব পর্যটন এলাকায় ছদ্মবেশে আবিরের লোক ছড়িয়ে পড়ল। আবির নিজের রুমে ল্যাপটপের স্ক্রিনে চোখ রাখলো। ঢাকা থেকে সিলেট সব জায়গায় সিসিটিভি ফুটেজ গভীর মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করতে লাগলো। হঠাৎ একটা অদ্ভুত জিনিস তার চোখে পড়ল। 5টি ভিন্ন জেলার ফুটেজের একই ধরনের কিছু মিল খুঁজে পেল সে। আবিরের ঠোঁটের কোণে একটা রহস্যময় হাসি ফুটে উঠল। সে ফিরবির করে বলল, সব কটা ইঁদুর গর্ত থেকে বের হয়েছে। এবার বিড়ালের থাবা খাওয়ার সময় হয়েছে। খেলা এবার আমি শেষ করব। ল্যাপটপের স্ক্রিনে চোখ রাখতেই আবিরের ভ্রু কুঁচকে এলো। ঢাকা, কক্সবাজার, সিলেট সব জায়গায় সিসিটিভি ফুটেজে একটি অদ্ভুত মিল। সন্দেহজনক লোকগুলোর পরনে সাদা গেঞ্জি, হাতে কালো ঘড়ি আর পায়ে সাদা জুতো। এটি তাদের কোড্রেস। আবির সাথে সাথে রাশেদ আর মাহমুদকে সতর্ক করে দিল। সে জানে দেশের কিছু বেঈমান নেতা আর পুলিশ প্রশাসন হয়তো জেনেও চুপ করে আছে, কারণ তারা ভারতকে খুশি করতে ব্যস্ত। তো আবির আর রাশেদ শপথ নিয়েছে 9 মাস রক্ত দিয়ে কেনা এক স্বাধীনতাকে তারা কোনোভাবেই ধুলোই মুছতেই দিবে না। বিকাল হতেই রণসজ্জা সম্পূর্ণ হলো। আবির ও তার আপু মাহমুদকে কন্ট্রোল রুমে বসিয়ে দিয়ে নিজে ঢাকায় রাস্তায় নেমে এলো। রাশেদ রইল কক্সবাজারে। রাত 9টা বাজতেই ঢাকার রাজপথ যেন এক রণক্ষেত্র পরিণত হলো। আবির মাহমুদের বিশেষ বাহিনীকে কমান্ডো দিচ্ছে। হঠাৎ সাবিতের মাহমুদের ডান হাতের ফোন এলো। দাঁড়াও সাবিত, আমি আসছি। আবির দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখলো সাবিত যার সাথে তর্ক করছে সে আর কেউ নয়, আবিরের স্কুল জীবনের বন্ধু রাহি। রাহি নিজেকে ছোটখাটো মাফিয়া দাবি করলো। আবিরকে সে এখনো সে আগেই শান্ত ছেলেটিই ভাবে। তুই মাফিয়া হয়ে গেছিস আর আমি এখনো পড়াশোনা করি। তুই যখন আছিস তখন আমার আর ভয় কি? চল একসাথে ওদের খুঁজি। একদিকে পাঠিয়ে আবির সাবিতাকে নিয়ে অন্যদিকে গেল। রাস্তার বিপরীতে ড্রেস আপে দুজনকে দেখেই সাবিতা তাদের ধরে ফেললো। তাদের হাতে ব্যাগ, ছোট কিন্তু শক্তিশালী টাইপের বোমা পাওয়া গেল। আবির বুদ্ধি খাটালো, শত্রুদের ড্রেস খুলে নিজের লোকদের পরিয়ে দিল, যাতে বাকি সন্ত্রাসীরা তাদের নিজেদের লোক মনে করে ভুল করে। রাশেদ ফোন করে জানালো সে কক্সবাজারে 10 জনকে ধরেছে, কিন্তু আরও 5 জন এখনও নিখোঁজ। আবির আটককৃত 2 ভারতীয় সন্ত্রাসীকে জেরা শুরু করলো, কিন্তু তারা মুখ খুলছে না। সময় নষ্ট না করে আবির একজনের পায়ে সরাসরি গুলি চালালো। রক্তের স্রোত দেখে অন্যজন ভয় পেয়ে গেল এবং জানালো ঢাকায় মাত্র 6 জন এসেছে, আর তার মানে আরও 4 জন এখনো মুক্ত।
আবির দ্রুত বেরিয়ে এলো। রাস্তায় এক বাইক আরোহীকে সন্দেহ হতেই তার পায়ে গুলি করা হলো। একে একে 3 জন ধরা পড়লো, কিন্তু বাকি 3 জন কোথায়? রাত 11টা বাজতেই আর মাত্র 20 মিনিট বাকি। হঠাৎ একটি গাড়িকে দ্রুত বেগে পালাতে দেখে আবির তার চাকায় গুলি করলো। গাড়িটি দেয়াল ধাক্কা খেয়ে থামলো। রাহিও সেখানে পৌঁছে এলো। গাড়িতে থাকা 3 সন্ত্রাসী বের করে এনে আবির শুরু করলো 3rd ডিগ্রি। নখ উপড়ে মরিচের গুঁড়া আর ইলেকট্রিক শক দেওয়ার পর তারা শেষ পর্যন্ত মুখ খুললো। পর্যটন এলাকায় 3টি প্রধান পয়েন্ট তারা বোমা লাগিয়ে রেখেছে। আবির দ্রুত সেই স্থানে পৌঁছালো। বোমাগুলো দেখে তার মাথা ঘুরে গেল। এগুলো অত্যন্ত পাওয়ারফুল এবং এতে মাত্র একটি তার লাগানো। কাটলেই বিস্ফোরণ ঘটবে। চারপাশে হাজারো মানুষ, আতঙ্ক ছড়ালে হিতে বিপরীত হবে। সবাই সরে যাও। সাবিত, জলদি পাশের দোকান থেকে 3টা বড় ড্রোন নিয়ে এসো। সাবিত ড্রোন নিয়ে এলে আবির অত্যন্ত ক্ষিপ্রতায় বোমা 3টা ড্রোনের সাথে শক্ত করে বাঁধলো। রাহি, সাবিত আর আবির 3 জন মিলে 3টি ড্রোন রিমোট কন্ট্রোল আকাশে উড়িয়ে দিল। ড্রোনগুলো যখন মেঘের কাছাকাছি পৌঁছলো, ঠিক রাত 11টায় একটা বিকট শব্দে আকাশটা কেঁপে উঠল। মাস আকাশে আগুনের গোলা তৈরি হলো, কিন্তু মাটিতে কোনো ক্ষতি হলো না। ঢাকা শহর এক ভয়ানক ধ্বংসস্তূপ থেকে রক্ষা পেল। রাহি অবাক হয়ে আবিরের দিকে তাকিয়ে রইল। সে বুঝতে পারছে না এই সাধারণ ছাত্র বন্ধুটি এত নির্ভীক আর রণকৌশলী হলো কিভাবে। ঠিক সেই মুহূর্তে আবিরের পকেটে থাকা বিশেষ ফোনটি বেজে উঠল। ফোনটি হাতে নিতেই ওপাশ থেকে একটি উত্তেজিত কণ্ঠ ভেসে এলো। ভয়ানক সেই রাত শেষ হলো। আকাশ ছোঁয়া আগুনের গোলার সাথে মিশিয়ে গেল সন্ত্রাসীদের নীল নকশা। ঢাকা কক্সবাজার রক্ষা পেল এক ভয়ানক ধ্বংসযজ্ঞ থেকে। ফোনটা কানে ধরতেই ওপাশ থেকে রাশেদের উত্তেজিত কণ্ঠ ভেসে এলো। ভাই, কক্সবাজারও সব শান্ত। একটা জায়গায় ছোট বিস্ফোরণ হয়েছে, কিন্তু ওটা তাদেরই লুক ছিল। হয়তো তদারকি করতে গিয়ে নিজের ভুলে মারা গেছে, কিন্তু পুলিশ এখন নাক গলাতে শুরু করেছে। পুলিশ তো আসবেই। বড় বড় নেতারা যখন দালালি করে তখন প্রশাসন তো ওপরের চাপে চুপ থাকবেই। তবে যারা এই দেশের দিকে আর চোখে তাকাবে তাদের চোখ আমরা উপড়ে নেব। রক্ত দিয়ে কেনা এই দেশের স্বাধীনতা আমরাই রক্ষা করব। ঠিক বলেছিস। তবে একটা দুঃসংবাদ আছে। এমপির ছেলে সাকিবার ওর বন্ধুরা আমাদের হেফাজত থেকে পালিয়েছে। এটা কোনো দুঃসংবাদ না রাশেদ। আমি জানি ওরা কোথায় যাবে। ওদের জন্য যমদূত অপেক্ষা করছে। আর শোনো, ওই দেশদ্রোহী কুত্তাগুলোকে কোনো সুযোগ দিও না। ওদের একটাই শাস্তি, মৃত্যু। ফোনের পাশে গুলির শব্দে আবির বুঝলো রাশেদ তার কাজ সেরে ফেলেছে। আবির নিজেও তার সামনে থাকা সন্ত্রাসীদের শেষ করে দিল। তার এই রুদ্রমূর্তি দেখে রুহি পাথর হয়ে গেল। হঠাৎ আবির দেখলো পাশে সুন্দরী মেয়ে পুরো ঘটনা ভিডিও করছে। সাবি তাকে গুলি করতে গেলে আবির তাকে থামিয়ে দিল। মেয়েটির সাহসিকতা আর সৌন্দর্য আবিরকে এক মুহূর্তের জন্য স্তব্ধ করে দিল। আবির তার কাছে গিয়ে দাঁড়ালো। নাম কি আপনার? ভিডিও করছিলেন কেন? আমার নাম রূপবাই তহনা। কেউ চোখের সামনে মানুষ খুন করবে আর আমি নাগরিক হিসেবে বসে থাকবো? যাদের আমি মেরেছি তারা মানুষ নয়, সন্ত্রাসী। এই দেখুন বোমা, এই দেখুন ভিডিওতে। ওরা আমার দেশের মানুষকে মেরেছে। এদের পুলিশের হাতে দেওয়া মানে ওদের আবার সুযোগ দেওয়া। আপনি কি চান দেশটা ধ্বংস হোক? ভিডিওটা দেখে শিউরে উঠল। সে নিজেও ভুল বুঝতে পেরে ক্ষমা চাইলো। আবির তার ফোন থেকে ভিডিওটি ডিলিট করে দ্রুত কক্সবাজারের দিকে রওনা হলো। সারা রাত জার্নি করে সকালে বাসায় ফিরে সে গভীর ঘুমে তলিয়ে গেল। দুপুরে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মাহমুদ আর আপুর সাথে লাঞ্চ করতে বসলো সে। মাহমুদ ল্যাপটপে সেই মৃত ধরা পড়া 50 জন সন্ত্রাসের ডাটাবেস চেক করছিল। ভাই, এদের মধ্যে 30 জন ভারতীয়, 10 জন দেশি দালাল আর বাকি 10 জনের কোনো পরিচয় পাওয়া যাচ্ছে না। এরা প্রফেশনাল খুনি। আবির কফি কাপে চুমুক দিতে দিতে ছবিগুলোর দিকে তাকায়। হঠাৎ একজনের ছবি দেখে তার হার্টবিট বেড়ে গেল। মুখটা খুব চেনা, তো কোথায় দেখেছে মনে পড়ছে না। এবার আরো একজনকে দেখে তার মাথায় যেন হাতুড়ির ঘা লাগতে শুরু করলো। কিছু আবসার স্মৃতি ভেসে এলো। আদালত, গুলি, ভুল বোঝাবুঝি, পুলিশের গাড়ি। প্রচণ্ড ব্যথায় আবিরের হাত থেকে কফির কাপটা পড়ে ভেঙে গেল। সে যন্ত্রণায় কাতরাতে লাগলো। আপু দ্রুত এসে তাকে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দিলেন। 20 মিনিট পর আবিরের জ্ঞান ফিরল। তার মনে হচ্ছে তার জীবনের একটা বিশাল অংশ তার আড়ালে লুকানো। সে রাশেদকে ডেকে পাঠালো। রাশেদ আসতেই আবির তাকে জেরা শুরু করলো। রাশেদ, তুই সব জানিস। বল আমাকে, আমি কি কখনো আদালতে উঠেছিলাম? আমি কি কাউকে গুলি করেছিলাম? আমার অতীত কি? না তো, আমি কি জানবো? তুই অসুস্থ রবি, এসব ভাবিস না। আবির বুঝলো রাশেদ আর মাহমুদ আপুর সামনে সত্যিটা বলবে না। সে কৌশলে নিজের ফোনটা রেকর্ডিং মোডে রেখে রুম থেকে বেরিয়ে যাওয়ার ভান করলো। আড়ালে গিয়ে হেডফোন কানে দিতেই সে যা শুনলো তো তার পায়ের তলার মাটি সরে গেল। রবিউল এখনো পুরোপুরি সুস্থ নয় মাহমুদ। ওর মাথার চাপ দিলে বিপদ হবে। কিন্তু ওই 10 জনের মধ্যে 3 জন আসলে আন্ডার কাভার এজেন্ট।
আমরা যখন দুবাই গিয়েছিলাম তখন রবিউল আমাদের টিমের সেকেন্ড ইন কমান্ড ছিল। ও আসলে একজন টপ গ্রেড আন্ডারকভার এজেন্ট। কি বলছিস? তাহলে ও কি নিজেকে মাফিয়া মনে করে ভুল করেছে? আমরা প্রয়োজনে মাফিয়া, প্রয়োজনে সার্ভার স্পেশালিস্ট, কিন্তু আমাদের আসল পরিচয় আমরা দেশের আন্ডারকভার এজেন্ট। রবিউলের সেই গুলি আর আদালতের ঘটনাটা এক লম্বা ইতিহাস, ওটা ওকে এখন জানানো যাবে না। হেডফোনের কথাগুলো শুনে আবির স্তব্ধ হয়ে বসে রইল। সে মাফিয়া নয়, সে কোনো সাধারণ ছাত্র নয়, সেই দেশের অনুগতভাবে আন্ডার কভার এজেন্ট। তার স্মৃতিশক্তি হয়তো তাকে ধোঁকা দিচ্ছে, কিন্তু তার রক্তে এখনো দেশের প্রেমে সে আগুন জ্বলছে। সে বুঝতে পারলো খেলাটা কেবল শুরু হয়েছে। আবিরের মাথার ভেতর যেন হাজারো মৌমাছি একসাথে হুল ফোটাচ্ছে। সে আন্ডারকভার এজেন্ট, তার ব্যাচ কোথায়? কেন তার স্মৃতিতে কেবল অন্ধকার আর রক্তের দাগ? ভাবতে গেলে চারপাশে ঝাপসা হয়ে আসে। হঠাৎ এক বিকট শব্দে আবির মেঝেতে পড়ে গেল। জ্ঞান ফেরার পর দেখলো আপু পরম মমতায় মাথায় পানি দিচ্ছে। আপু, তুমি এখানে কেন? তোর জ্ঞান হারানো দেখে তো মনে হচ্ছে বিশাল কিছু নিয়ে চিন্তা করছিস। বল তো কি হয়েছে? তেমন কিছু না আপু, ওই লোকগুলোকে খুব চেনা মনে হচ্ছিল, কিন্তু কিছুতেই মনে করতে পারছি না। আবির কথা ঘুরিয়ে নিলেও তার মনের ভেতর ঝড় বইছে। সে জানে আপু তাকে নিয়ে খুবই চিন্তিত, কিন্তু তার নিজের ঘরের এই অদৃশ্য সিকিউরিটি সিস্টেম নিয়ে আপু যখন প্রশ্ন করলো, আবির তাকে আশ্বস্ত করলো এই রুমটি কেবল আপুর জন্যই নিরাপদ। বাকি যে কেউ অক্সিজেন মাস্ক ছাড়া ঢুকলে দম বন্ধ হয়ে যাবে। এমনকি বাহিরের অতর্কিত হামলা ঠেকাতে রুমের কাজগুলো সক্রিয়ভাবে বুলেট প্রুফ হয়ে যায় এবং পাল্টা গুলিও চালায়। আপু অবাক হয়ে তার ভাইয়ের এই অদ্ভুত জগতে নিরাপত্তা দেখছিল। পরদিন বিকালে আবির তার প্রিয় বাইকটি নিয়ে রাশেদের বাসায় পৌঁছায়। সেখানে মাহমুদ আগে থেকে উপস্থিত ছিল। আবিরের চোখে আজ অন্যরকম দৃঢ়তা। রাশেদ, মাহমুদ, আমার কাছে লুকানোর মতো আমার আর কিছু নেই। আজ তোদের সত্যটা বলতেই হবে। আমার কি হয়েছিল, কেন আমার কিছু মনে নেই? আরে ভাই, তোর সব মনে আছে তো, শুধু কালকের ধাক্কায় একটু এলোমেলো হয়েছিস। মিথ্যা বলবি না মাহমুদ, তোরা জানিস আমি মিথ্যা সহ্য করতে পারি না। ওই যে তিনজনকে রনি ধরেছে, যাদের কোনো পরিচয় নেই, ওদের আমি চিনি, তোরাও চিনিস। বল ওরা কারা? আমরা জানি না আবির, হয়তো কোনো বিদেশি সন্ত্রাসী হবে। তুই কি আন্ডার কভার এজেন্ট না? আবিরের মুখে এই শব্দটা শুনে রাশেদ আর মাহমুদ যেন আকাশ থেকে পড়ল। তাদের মুখ ফ্যাকাশে হয়ে গেল। আবির বুঝতে পারলো সে ঠিক পথেই এগোচ্ছে। কিরে, চুপসে গেলি কেন? কাল আমি তোদের সব রেকর্ড শুনেছি। তোরা বলছিলে আমি নাকি আন্ডার কভার এজেন্টের সেকেন্ড ইন কমান্ড। তাহলে আজ কেন অস্বীকার করছিস? বল আমি কে, কি হয়েছিল সে আদালতে? আবির শান্ত হ। এই সময় এইসব জানা তোর জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। তোর মানসিক ভারসাম্য বিগড়ে যেতে পারে। লাভ ক্ষতির কথা আমি ভাবছি না। যদি তোরা আজ না বলিস তবে আমি এই শহর ছেড়ে চিরতরে চলে যাব। আমাকে বলতেই হবে আমার অতীত কি। আবিরের জেদের কাছে রাশেদ আর মাহমুদ নত স্বীকার করলো। তবে তারা সতর্কমূলক পদক্ষেপ হিসাবে আবিরের কোমরে থাকা পিস্তলটি টেবিলের উপর রেখে দিতে বলল। যদি স্মৃতি মনে করতে গিয়ে আবির তার ভারসাম্য হারিয়ে রোবটের মতো আক্রমণ হয়ে যায়, তবে তাকে থামানো কঠিন হবে। মাহমুদ চাচ্ছিল আপুকে ডাকতে, কারণ একমাত্র আপুই পারে আবিরকে শান্ত করতে, কিন্তু আবির সাপ জানিয়ে দিল আপুকে নোংরা অতীতে জড়ানো যাবে না। আবির এক গ্লাস পানি খেয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। রাশেদ দীর্ঘশ্বাস ফেলে তার চোখের দিকে তাকিয়ে পুরনো সেই ভয়ঙ্কর ইতিহাসের খাতা খুলতে শুরু করলো। তাহলে শোন আবির, আজ থেকে 2 বছর আগে সেই অভিশপ্ত দিনের কথা, যখন তুই আর আমি একসাথে একটা মিশনের নেতৃত্ব দিচ্ছিলাম। আবির তার হাতে রিভলভারটি শান্তভাবে টেবিলের উপর রাখলো। এক গ্লাস পানি খেয়ে নিজেকে যতটা সম্ভব স্থির রাখার চেষ্টা করলো সে, কারণ সে জানে এখন সে যা শুনতে যাচ্ছে তা তার জীবনে চিরতরে বদলে দিতে পারে। রাশেদ একটা গভীর নিঃশ্বাস ফেলে বলতে শুরু করলো, তাহলে ভারতের সেই জঙ্গি মিশনের কি হয়েছিল? তাহলে আমার এসব কেন মনে নেই? আর আর কে উপাধিটা কি? রাশেদ কথা বলতে বলতে থামলো। তার গলা শুকিয়ে এসেছে। সে এক ঢোক পানি খেয়ে আবার বলতে শুরু করলো সেই দুর্ঘটনার গল্প, যা আবিরের জীবন থেকে সব স্মৃতি কেড়ে নিয়েছিল। কেউ কি ইচ্ছে করে ওই বিস্ফোরণ ঘটিয়েছিল? হ্যাঁ ভাই, আমরা পড়ে জানতে পেরে এই অপরাধীর খতম করেছি, কিন্তু তোকে খোঁজে আমরা থামাইনি। রাশেদ চোখের কোণে জল চিকচিক করে উঠল। সেদিনের সেই দৃশ্যটি চার চোখের সামনে ভেসে আসছে। আমি তোমাদের চিনতে পারিনি। রাশেদ আর মাহমুদ মুখে নিজের অতীতের গল্প শুনে আবির স্তব্ধ হয়ে বসে রইল। সে জানতে পারল এক ভয়ানক দুর্ঘটনার স্মৃতি হাতড়ানোর পর এক নিঃশব্দ বৃদ্ধ দম্পতি তাকে নতুন জীবন দিয়েছিল। সেই চাচা চাচি তাকে নিজের সন্তানের মতো আগলে রেখেছিলেন।
আবিরের জন্য তার আপু আজীবন অবিবাহিত থাকার সিদ্ধান্ত নিয়েছেন। নিজের অজান্তে আবিরের চোখ ভিজে এলো। সে সিদ্ধান্ত নিল যেই মানুষটিকে তাকে জমের দুয়ার থেকে ফিরিয়ে এনেছিল তার সাথে দেখা করতেই হবে। পরদিন সকালে আবির আপু আর রাশেদকে নিয়ে রওনা হলো সেই গ্রামের অভিমুখে। তো সেখানে গিয়ে জানতে পারলো চাচা সপরিবারে ঢাকায় চলে গেছেন। অনেক খোঁজাখুঁজির পর চাচার ফোন নাম্বার জোগাড় করে আবির জানতে পারলো তারা এখন ঢাকার উত্তরায় থাকেন। কাল বিলম্ব না করে তারা উত্তরায় সেই ঠিকানায় পৌঁছে গেল। চাচা কি এখনো আমায় চিনতে পারবেন? সেই ছোট্ট কুঁড়ে ঘর ছেড়ে তিনি আজ এই বিশাল অট্টালিকায়। বাসার কলিং বেল চাপতেই এক বৃদ্ধ লোক বেরিয়ে এলেন। আবিরকে দেখে তার চোখ উজ্জ্বল হয়ে উঠল। আবির আবেগপ্রবণ হয়ে চাচাকে জড়িয়ে ধরল। ভেতরে গিয়ে জানা গেল চাচি আর বেঁচে নেই। চাচা এখন একমাত্র মেয়ের সাথে এই বাড়িতেই থাকেন। আপনার মেয়ে কি করে আর এই সংসার চলে কিভাবে? সবাই যখন চাচার সাথে গল্পে মগ্ন তখন আপু আর কাজের মেয়েটি রান্নাঘরে গেল দুপুরের খাবারে তদারকি করতে। ঠিক 11টা নাগাদ কলিং বেল বেজে ওঠে। আবির চাচাকে বসিয়ে নিজেই যাই দরজা খুলতে। আবিরের চোখ কপালে উঠল। সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি যেন ভূত দেখলো। আপনি আপনি এখানে কেন? আমি তো চাচার সাথে দেখা করতে এসেছি, কিন্তু তুমি এখানে কেন? আমার বাসায় আমি আসবো না তো কি আপনি আসবেন? বাবা কোথায়? বাবা, বাবা তুমি ঠিক আছো তো? এই লোকটা তোমার কোনো ক্ষতি করেনি তো? অহনার চিৎকারে রান্নাঘর থেকে আপু আর রাশেদ ছুটে এলো। অহনা যখন দেখলো গত রাতে সেই ভয়ঙ্কর শুটার আজ তার ড্রয়িং রুমে বসে আছে তখন সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললো। একজন পুলিশ অফিসার হিসেবে তার কাছে আবির যখন একজন বিপজ্জনক অপরাধী। বাবা তুমি চেনো না এদের, এরা খুব খারাপ লোক। গত রাতে আমি নিজের চোখে একে মানুষ খুন করতে দেখেছি। অহনা কোনো কথা শুনতে নারাজ। তার বিদ্যুৎ গতিতে নিজের কোমর থেকে সার্ভিস রিভলভার বের করলো এবং সোজা আবিরের আপুর মাথায় ধরলো। এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যান, নয়তো সবার মাথার খুলি উড়িয়ে দেব। আইন নিজের হাতে তুলে নিয়ে আমি সহ্য করব না। অহনা, পিস্তল নামাও। উনি আমার আপু, ওনার কোনো দোষ নেই। নিজের প্রাণের চেয়েও প্রিয় আপুকে গান পয়েন্ট থেকে আবিরের মাথার ভেতর যেন ছেড়ে যেতে লাগলো। পুরুষের স্মৃতিগুলো, আদালত, গুলি, রক্ত আর বিশ্বাসঘাতকতা সবগুলো একসাথে টট পাকিয়ে মস্তিষ্কে আঘাত করলো। অসহ্য যন্ত্রণা। আবির দুই হাতে মাথা চেপে ধরে হাঁটু গেড়ে মেঝেতে বসে পড়লো। তার চোখের মনি লাল হয়ে আসছে। সারা শরীরের রক্ত চলাচলের গতি অস্বাভাবিকভাবে বেড়ে গেল। আপুকে ছেড়ে দাও অহনা, আমার মাথা ফেটে যাচ্ছে। পুরো ঘর জুড়ে এক পিনপতন নীরবতা। এদিকে ট্রিগারে অহনার আঙুল, অন্যদিকে যন্ত্রণায় ছটপট করা আবির। কি সাংঘাতিক! কোনো বিপদের এই সাংঘাতিক সংঘাত কি কোনো বিপদের ইঙ্গিত দিচ্ছে? অহনার রিভলভার যখন আবুর মাথায়, আবিরের চোখের মনি তখন টকটকে লাল। তার মস্তিষ্কের প্রতিটি রন্ধ্রে তখন প্রতিশোধের নেশা। রাশিদকে এক ঝটকায় সরিয়ে দিয়ে সে যখন অন্যদিকে এগোতে লাগলো তখন তার হাতটার ভঙ্গিতে ছিল সাংঘাত জমদূত। চাচা পরিস্থিতি বেগতিক দেখে অনের হাত থেকে অস্ত্র কেড়ে নিলেন। আপু আবিরকে জাপটে ধরে শান্ত করার চেষ্টা করছেন। দীর্ঘ প্রচেষ্টার পর আবিরের সেই আদিম ক্রোধ কিছুটা স্তম্ভিত হলো। তোর হাত কাটলো কিভাবে? সরি রাশেদ, আমি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম। দেখলে বাবা, লোকটা কত ভয়ঙ্কর। অহনা নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চাইলো। আবির আর রাশেদ প্রথমে খেতে না চাইলেও আপির পিড়াপিড়িতে তারা দুজনে দুপুরের খাবার সেরে নিল। বিদায় নেবার সময় আপু অহনার হাতে একটি চিরকুট গুজে দিল, যা দেখে অহনা লজ্জায় লাল হয়ে গেল। আবির বুঝতে পারলো না আপু আসলে কি খেলা খেলছেন। কক্সবাজারে ফেরার পথে রাত হয়ে গেল। পরদিন সকালে নাস্তা করতে করতে আবির লক্ষ্য করলো আপি তাকে দেখে মিটিমিটি হাসছেন, কিন্তু আবিরের মাথায় এখন অন্য চিন্তা। এমপিআর তা পালানোর সন্তানদের শেষ করা। রাশেদ, রাকিব আর ওর বন্ধুদের শেষ করতে আমাদের হাতে মাত্র 7 দিন সময়। কাল থেকে একজন করে উইকেট পড়বে। প্রতিটা লাশের উপর লেখা থাকবে RK ইজ ব্যাক। ধর্ষকদের ঘুম পাড়াতে আমি একাই যথেষ্ট, চিন্তা করিস না। রাশেদ চলে যাওয়ার পর আবির মাহমুদকে কল দিল। মাহমুদের দেওয়া তথ্য আবিরকে অবাক হয়ে শুনলো সে। অহনা বিভিন্ন ওয়েবসাইটে আবিরের আসল পরিচয় খুঁজছে। আর ভয়ানক খবর হলো এমপিআর তার ছেলেরা রাশেদের দলের 2 বেঈমানের সাহায্যে গ্রামের বাড়িতে পালিয়ে গেছে। আবির রাশেদকে একটি সংকেত পাঠালো। রাশেদ তার পুরো বাহিনীকে লাইনে দাঁড় করালো। সবার সামনে সেই 2 বেঈমানকে ডেকে আনা হলো, যারা 4 লাখ টাকার লোভে দেশের শত্রুদের পালাতে সাহায্য করেছিল। কোনো সুযোগ না দিয়ে রাশেদ সবার সামনেই 2 বেঈমানকে শুট করলো। মুহূর্তে মাটিতে লুটিয়ে পড়ল বিশ্বাসঘাতকের দেহ। দলের বাকিরা ভয়ের চেয়ে বেশি আশ্বস্ত হলো এই ভেবে যে অত্যন্ত তাদের পরিবারের ভবিষ্যৎ নিরাপদ। রাত গভীর হতে আবির তার চিরচেনা কালো পোশাকে সজ্জিত হলো। কোমরে পিস্তল, চাকু আর কিছু বিশেষ ইনজেকশন। নিজের জন্য নিলেন পেইন কিলার আর অপরাধীদের জন্য যন্ত্রণাদায়ক বিষ। আজ সাকিবের বন্ধুদের জন্য প্রথম জনের পৃথিবী ছাড়ার সময় এসে গেছে। আজ থেকে এই শহরের রাতগুলো অপরাধীদের জন্য অভিশপ্ত হয়ে উঠবে।
তৈরি থাক সাকিব, তোর বন্ধুদের লাশ দিয়েই তোর কবর খুঁড়বো আমি। বাইকে স্টার্ট দেওয়ার বিকট শব্দে রাতের স্তব্ধতা খান খান হয়ে গেল। ঝড়ের গতিতে আবির তার বাইকে নিয়ে গন্তব্যের দিকে ছুটে চলল। আজ অন্ধকার চিরে এক নতুন বিচারের আবির্ভাব ঘটতে যাচ্ছে। রাত 3টে, নিস্তব্ধ শহর। আবির তার অদৃশ্য হওয়ার ক্ষমতা সম্পূর্ণ বাইক নিয়ে তানিয়ার এক ধর্ষকের বাড়ির সামনে পৌঁছালো। নিপুণ হাতে তালা খুলে ভেতরে প্রবেশ করে সে অপরাধীকে অজ্ঞান করলো। যখন অপরাধীর জ্ঞান ফিরল তার সামনে তখন সাক্ষাৎ মৃত্যু দাঁড়িয়ে। তানিয়ার উপর করা অন্যায়ের বিচার আজ আমি করব। কাল সকালে হেডলাইন হবে RK ইজ ব্যাক। এই বিষাক্ত ইঞ্জেকশন পুশ করতে অপরাধী দেহ নিথর হয়ে গেল। বুকে ছুরি দিয়ে লিখে দিল RK। বেরিয়ে আসার সময় এক অজ্ঞাত মেয়েকে দেখে ফেললেও সে ভয় পেয়ে অজ্ঞান হয়ে যাওয়ায় আবির তাকে বিছানায় শুয়ে দিয়ে বেরিয়ে এলো। পুলিশের চোখ ফাঁকি দিয়ে অদৃশ্য বাইক নিয়ে আবির যখন বাসায় ফিরল দেখলো আপু দরজায় দাঁড়িয়ে। কোথায় গিয়েছিলি এই পোশাকে? এক পশুর জীবন শেষ করে এলাম আপু। তানিয়ার ধর্ষকদের একজনকে জমের দুয়ারে পাঠিয়েছি। পরদিন সকালে সারা দেশে ব্রেকিং নিউজ ছড়িয়ে পড়ল। আরেক প্রত্যাবর্তনের খবরে সাধারণ মানুষের উল্লাসে ফেটে পড়ল আর অপরাধীদের মনে ঢুকে গেল মৃত্যুর আতঙ্ক। তাসিয়ার ভাই আসিফকে পরিবারের বইল স্বস্তির নিঃশ্বাস নিল। কিন্তু এমপির ছেলে সাকিব এখন দেশ ছাড়ার ফিকিরে। যদিও রাশেদ আর মাহমুদের করে নজরদারিতে তার পালানোর পথ বন্ধ। বাড়িতে কাজের মেয়ে নিশাতের টাকাটাকিতে আবিরের ঘুম ভাঙল। আপু অফিসে যাওয়ার নির্দেশ দিয়েছেন। আবির তাড়াতাড়ি করে আপুর অফিসে পৌঁছালো। দেখলো বস তাকে নিয়ে গোপন মিটিং করছেন। বস আবির আর আপুর হাতে একটি বিশেষ ফাইল তুলে দিলেন। আমি এই ফাইলটা সরাসরি আর্কের কাছে পৌঁছে দিব। খবরে বললে ওরা সাবধান হয়ে যাবে। আরকে বিনা দোষে কাউকে মারে না বস। আমি ওর কাছে পৌঁছে গেছি মনে করুন। অফিস থেকে বেরিয়ে আপু যখন গাড়িতে উঠলেন আবির বাইক নিয়ে তার পেছনে রইল। হঠাৎ রাস্তার মাঝখানে এক কৃত্রিম জটলা। আপু বুঝতে পারলেন তাকে ঘিরে ফেলা হয়েছে। গাড়ি ঘুরিয়ে অন্য পথে যেতেই সেখানে একদল সশস্ত্র লোক পথ আটকে দাঁড়ালো। আবির বাইক থামিয়ে সামনে এগিয়ে গেল। রাস্তা ছাড়ুন ভাই, গাড়ি যাবে। পেছনে সাংবাদিক আছেন। তোরা আজ ভুল মানুষকে চ্যালেঞ্জ করেছিস। আপুর গায়ে আঁচল লাগার আগে তোদের রক্তে এই রাস্তা ভিজিয়ে দেব আমি। আজ আর ইঞ্জেকশন নয়, আজ তোদের জন্য আমার চাকুর ধার অপেক্ষা করছে। আবিরের হাতের পেশিগুলো শক্ত হয়ে এলো। হালব্যাটার ভেতর দিয়ে তার চোখগুলো তখন জ্বলন্ত আগ্নেয়গিরি। শুরু হতে যাচ্ছে এক অসম লড়াই। আপুর ওপর হামলা করতে আসা সেই 20 জন লোক যখন দেখলো নিমেষেই তাদের 5 জন সাথী অদৃশ্য বুলেটের প্রাণ হারিয়েছে তখন তারা ভয়ে পাথর হয়ে গেল। আবির তার অদৃশ্য বাইকে বসে মুচকি হাসছে। রাশেদ তার দলবল নিয়ে হাজির হতেই বাকি 15 জন আত্মসমর্পণ করলো। জানা গেল এদের মূল নেতা সাকিবের বাবা সেই এমপি। রাশেদ, এদের ক্ষমা করে দাও, কারণ আপু নিজেই বলেছেন এদের ছেড়ে দিতে। তবে মনে রাখিস, আজকের পর যদি কেউ আর আমার আপুর দিকে চোখ তুলে তাকায় তবে সেই চোখ আমার হাতের তালুতে চলে আসবে। রাশেদ সবাইকে চোখ বেঁধে শহরের মাঝখানে ছেড়ে দিল। এদিকে আবির বাসায় ফিরে আপুর দেওয়া ফাইলটা বিশ্লেষণ করতে শুরু করলো। মাহমুদ চেক দেওয়া তথ্য দেখে দেখা গেল তালিকায় বেশিরভাগই কুখ্যাত ধর্ষক, কিন্তু 2 জন নিরাপদ হওয়ার সম্ভাবনা রয়েছে। রাত 12টা। আবির তার প্রিয় বাইক নিয়ে সাকিবের দ্বিতীয় বন্ধু ড্রাইভ দিয়ে রওনা দিল। ইনভিজিবল বাইকের সুবিধা নিয়ে সে নিঃশব্দে গন্তব্যে পৌঁছালো। দেওয়ালে দড়ি ছুঁড়ে অসাধ্য সাধন করে সে ভেতরে প্রবেশ করলো। জানালার আড়ালে লুকিয়ে আবির শুনতে পেল সাকিবের সেই বন্ধুর ফোন আলাপ। সাকিব হয়তো ফোনের ওপাশ থেকে তাকে অভয় দিচ্ছিল, কিন্তু সেই বন্ধু জানতো না তার আয়ু মাত্র কয়েক মিনিট। ফজরের আজানের কিছুক্ষণ আগে তার ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। ধর্ষণের শাস্তি একমাত্র মৃত্যু। তোকে উপরে যাওয়ার টিকিট দিতেই আমি এসেছি। আবির জানালার লক খুলে ভেতরে ঢুকলো। স্প্রে করে তাকে কাবু করার পর আবির যন্ত্রদায়ক মৃত্যু নিশ্চিত করতে তার গলায় সজোরে চাকু চালিয়ে দিল। অপরাধী যখন যন্ত্রণায় ছটফট করছে শেষবার পানি খেতে চাইলো। আবির তাকে পানি দিলেও তা কাটা গলা দিয়ে তার নামলো না। ঠিক সেই মুহূর্তে অজয় কড়া নাড়ার শব্দ। এই অসময়ে দরজায় কে? পুলিশ নাকি অন্য কেউ? আমাকে এখনই এখান থেকে সরতে হবে। আবির দ্রুত সাকিবের বন্ধুর মরদেহের ওপর আরকে লিখে একটা চিরকুট রেখে দিল। সেখানে লেখা ছিল,
বিচার শুরু হয়েছে, কেউ বাঁচবে না। জানলা দিয়ে এগোতেই দেখলো বাইকে কয়েকজন ছায়া মূর্তি। আবির বুঝলো আজ রাতে তার জন্য আরো বড় কোনো চমক অপেক্ষা করছে। রাতের অন্ধকারে সাকিবের বন্ধু বিচার শেষ করে আবির যখন জানলা দিয়ে বেরিয়ে এলো, তখন তার মনে এক অদ্ভুত প্রশান্তি। একের পর এক অপরাধীর পতন ঘটছে। পরদিন সকালে সে রাশিদকে নিয়ে বের হলো সাকিবের মূল আস্তানার খোঁজে। এমপির গ্রামের বাড়িতে নেটওয়ার্কের সমস্যাকে কাজে লাগিয়ে আবির আর রাশিদ ওত পেতে রইল। আজ সাকিবের পালা, ওর পাপের ঘোড়া পূর্ণ হয়েছে। পরিকল্পনা মতো এমপি আর তার দুই সহকারীকে অজ্ঞান করে গাছের সাথে বেঁধে রাখা হলো। সাকিবের কাছে মাহমুদের মাধ্যমে ভুয়া কল পাঠিয়ে তাকে বাইরে আনা হলো। এরপর শুরু হলো সেই ভয়ঙ্কর প্রতিশোধ। আবির তার মাস্ক খুললো। সাকিব দেখলো তার যমদূত আর কেউ নয়, স্বয়ং আবির। তিনি আর আত্মার আর্তনাদ যেন আবিরের কানে বাজছে। সাকিবের সারা শরীর চাকুর আঁচড় কেটে মরিচ লাগিয়ে দিয়ে আবির তার চূড়ান্ত বিচার করলো। চিরকুটে লিখলো আর কে। পরবর্তী 20 দিনে পুরো দেশে ত্রাসের রাজত্ব কায়েম করলো আর কে। শতাধিক অপরাধী, ধর্ষক ও অ্যাসিড নিক্ষেপকারী চিহ্নিত হয়ে গেল। শহর এখন শান্ত, অপরাধীরা ভয়ে ততষ্ট। এবার আবিরের মিশন বড়। তাকে দেখা করতে হবে আন্ডারকভার এজেন্ট সিও রাফায়েল স্যারের সাথে। 2 মাস পর থাইল্যান্ডের মাটিতে পা রাখলো আবির, রাশেদ আর মাহমুদ। কিন্তু সেখানে পা রাখতেই শুরু হলো নতুন ষড়যন্ত্র। স্টেশনে নামার পর এক অজ্ঞাত ফোন রাশেদকে সতর্ক করলো যে তাদের গাড়িতে বোমা লাগানো আছে। অল্পের জন্য প্রাণে বেঁচে গেল তারা। ঠিক তখনই আবিরের ফোনে সেই রহস্যজনক কণ্ঠ ভেসে এলো। তোর ছায়া দেখার শখ নেই আমার, তোকে সামনাসামনি শেষ করার হিম্মত রাখি, তৈরি থাক। কিন্তু শত্রু আরও এক ধাপ এগিয়েছিল। হঠাৎই পুলিশ তাদের ঘিরে ফেললো। তাদের ব্যাগে পাওয়া গেল বিপুল পরিমাণে ড্রাগস। পুলিশ তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে গেল। আবির বুঝলো কেউ তাদের খুব সূক্ষ্মভাবে ফাঁসিয়েছে। থানায় বসে আবির একটি ব্যানারে একটি পরিচিত মুখ দেখতে পেল, যিনি বর্তমানে থাইল্যান্ডের একজন প্রভাবশালী মন্ত্রী হতে চলেছেন। নিশ্চয়ই এর পেছনে কোনো গভীর রহস্য আছে। রাশেদ, আমাদের ওনার কাছে পৌঁছাতেই হবে। আইনের মারপ্যাচ পুলিশ অফিসারকে রাজি করিয়ে তারা মন্ত্রীর কড়া পাহারাদার থাকা বাড়িতে প্রবেশ করল। থাইল্যান্ডের এই হাই প্রোফাইল সিকিউরিটি ভেদ করে তারা ভেতরে প্রবেশের অনুমতি পেল। আবির জানে রাফায়েল স্যারের সাথে দেখা হওয়া মানেই অনেকগুলো প্রশ্নের উত্তর পাওয়া। তো ড্রাগস কেসের এই ষড়যন্ত্র কি তাকে মিশন থামিয়ে দিবে? খেলা এখন আন্তর্জাতিক পর্যায়ে। যে আমাদের ফাঁসিয়েছে তাকে আমি থাইল্যান্ডের মাটিতেই কবর দেব। থাইল্যান্ডের কঠোর নিরাপত্তা বেষ্টনীর পর পার হয়ে আবির আর রাশেদ অবশেষে রাফায়েল স্যারের সামনে দাঁড়ালো। দীর্ঘ বিচ্ছেদের পর প্রিয় শিষ্যদের দেখে স্যারের চোখে জল চলে এলো। কিন্তু কুশল বিনিময়ের আগেই আবির তাকে ড্রাগস প্লান্ট আর ফাঁসানোর কথা জানালেন। রাফায়েল স্যার মুহূর্তে পুলিশ অফিসারকে বিদায় করে দিয়ে আবিরকে মুক্ত করলেন। স্যার, আপনি থাইল্যান্ডের মন্ত্রী হতে যাচ্ছেন। আন্ডারকভার এজেন্টের সিইও থেকে এই পরিবর্তন কেন? কথার মাঝে মাহমুদের ফোন এলো। জানা গেল আবিরের ওপর হওয়া বোমা হামলার খবর বাংলাদেশেও পৌঁছে গেছে। রাফায়েল স্যার জানালেন তাকে এখন মাফিয়ার হুমকি দিচ্ছে এবং তার মেয়ে এখন তাদের টার্গেট। ঠিক সেই মুহূর্তে স্যারের ফোনে একটি কল এলো। আবির নাম্বারটি দেখে চমকে উঠলো। এই সেই নাম্বার যা থেকে তাকেও হুমকি দেওয়া হচ্ছে। আবির আসার সিদ্ধান্ত নিল 3 দিন পর মিশনের আগে এই শত্রুদের ঘাঁটি থাইল্যান্ডে থাকা তাদের 1000 যোদ্ধাকে সজাগ করা হলো। রাতে আবির তার গুপ্তচর জোসেফের মাধ্যমে শত্রুদের আস্তানায় 5টি বিশেষ ট্র্যাকিং ঘড়ি পাঠিয়ে দিল, যাতে তাদের প্রতিটা কথা শোনা যায়। কথাগুলো শোনা মাত্র আবির বাংলাদেশের মাহমুদকে সতর্ক করলো। মাহমুদ কালবিলম্ব না করে তার আস্তানায় থাকা বেঈমান ডান হাতকে সবার সামনে খতম করলো। এরপর সে দ্রুত ছুটে গেল আবিরের বাসায়। যেখানে গিয়ে যা দেখলো তাতে তার রক্ত হিম হয়ে গেল। ঘরের ভিতর 2জন সশস্ত্র লোক আপুর মাথায় বন্দুক ঠেকিয়ে বসে আছে। মাহমুদ চোখের পলকে ট্রিগার টিপলো। 2 নিথর দেহ মাঝেতে লুটিয়ে পড়লো। গুলির সাথে নিশাদ দৌড়ে এলো আর ভয়ে মাহমুদের দিকেই বন্দুক তাক করলো। না নিশাদ, ভুল বুঝিস না। মাহমুদ না এলে আজ আমি বেঁচে ফিরতাম না। ও আমাকে যমদূতের হাত থেকে বাঁচিয়েছে। নিশাদ লজ্জিত হয়ে বন্দুক নামিয়ে নিল। মাহমুদ আপুর বাঁধন খুলে দিয়ে তাকে আশ্বস্ত করলো। তো থাইল্যান্ডে আবিরের সামনে তখন আরও বড় চ্যালেঞ্জ। শত্রুরা জেনে গেছে সে এখানেই আছে। এবার কি আবির পারবে থাইল্যান্ডের অদৃশ্য বসকে টেনে বের করতে? বাংলাদেশের মাহমুদ সময়োচিত পদক্ষেপে আপুর প্রাণে বেঁচে গেলেন। জানা গেল আপু একাই 10 জন হামলাকারীকে খতম করেছেন। কিন্তু মাহমুদের ছদ্মবেশে এই বেঈমান বিশ্বাসঘাতকরা কবে তাকে কাবু করেছিল? নিশাদ যখন জানতে পারল রবি আসল সেই কিংবদন্তি আর কে, সে বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল। মাহমুদ কড়া ভাষায় সতর্ক করে দিল এই পরিচয় যেন গোপন থাকে।
থাইল্যান্ডের আবির আর রাশেদ তখন শত্রু শিবিরের প্রতিটা কথা শুনতে পাচ্ছিল। মাফিয়াদের পরবর্তী লক্ষ্য ছিল রাফায়েল স্যারের মেয়েকে অপহরণ করা, কিন্তু আবির শত্রুর চেয়ে 10 ধাপ এগিয়ে। মুহূর্তের মধ্যে আড়াল থেকে নিখুঁত নিশানায় মাফিয়াদের মাটিতে লুটিয়ে পড়ল। আবির আর রাশেদ নিজে হাতে মাফিয়া বস ও তার সহযোগীদের খতম করে শহরকে কলঙ্কমুক্ত করলো। রাফায়েল স্যার তার মেয়েকে রক্ষা করার জন্য আবিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন এবং আবিরকে আন্ডার কভার এজেন্টের পরবর্তী প্রধান হিসাবে ঘোষণা করলেন। আবিরের নির্দেশে আবু মাহমুদ এবং নিশাদ ব্যতিব্যস্ত হেলিকপ্টারে করে থাইল্যান্ডে পৌঁছে গেল। তো আবিরের মনে তখন অন্য এক আতঙ্ক। পিকাসো, যাকে দিনের আলোয় নিয়ন্ত্রণ করা গেল, রাতের অন্ধকারে সে ওঠে অপ্রতিরোধ্য। পরদিন সকালে মাহমুদ 5টি কম্পিউটার নিয়ে গাড়িতে বসলো পিকাসোর লোকেশন ট্র্যাক করতে। আবির আর রাশেদ সেই গাড়িতে করে পিকাসোর দিকে রওনা দিল, কিন্তু গন্তব্যে যত কাছে যাচ্ছে আবিরের শরীর তত অবশ হয়ে আসছে। অদ্ভুতভাবে লাফাচ্ছে আবিরের মস্তিষ্কের তরঙ্গ আর পিকাসোর তরঙ্গ একে অপরের সাথে সংঘর্ষ করেছে। গাড়ি যত এগোচ্ছে আবিরের জ্ঞান তত লোপ পাচ্ছে। একবার জ্ঞান ফিরল, পরক্ষণে সে যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছে। তার অবশ হয়ে আসা শরীরে আর ঘোর লাগা চোখের ইঙ্গিত দিচ্ছে সামনে কিছু একটা আছে যা সাধারণ মানুষের কল্পনার বাইরে। ও আসছে, আমি ওকে দেখতে পাচ্ছি। পিকাসো। গাড়ির গতির সাথে পাল্লা দিয়ে আবিরের হৃদস্পন্দন বেড়ে চলছে। 40 কিলোমিটারের সেই যাত্রা এখন এক মরণপণ লড়াইয়ে পরিণত হয়েছে। সামনে কে অপেক্ষা করছে? কে এই পিকাসো? আবির কি পারবে তার অতি প্রাকৃত শক্তি রহস্য ভেদ করতে? পিকাসোর মুখোমুখি দাঁড়িয়ে আবির যখন যন্ত্রণায় জ্ঞান হারালো, মাহমুদ আর রাশেদ তখন কিংকর্তব্য বিমূঢ়। কিন্তু আলোকভিভাবে আকিরের চোখের দিকে তাকিয়ে পিকাসো নিজেই নিথর হয়ে গেল। মাহমুদ বুঝতে পারল আবিরের মস্তিষ্কের তরঙ্গের আঘাতে পিকাসোর মেমোরি ক্রস করছে। এখন পিকাসো কেবল আবিরের নির্দেশ মানে এক যান্ত্রিক দাস। আবির নির্দেশে আপু বাংলাদেশে গিয়ে তার পার্সোনাল ডায়েরি থেকে সিজার সাইফার কোড উদ্ধার করলেন। দীর্ঘ গবেষণার পর আবির যখন সঠিক কোডটি ইনপুট দিল, পিকাসো জীবন্ত হয়ে উঠল। পিকাসো, তুমি কেন পালিয়েছিলে? ভারতের এক মাফিয়া এজেন্ট শিমুল চট্টোপাধ্যায় আমাকে দিয়ে বোমা বিস্ফোরণ করাতে চেয়েছিল। আমি তাকে খতম করেছি। এখন পুলিশ আমাকে খুঁজছে। আবির পিকাসোকে নিয়ে বাংলাদেশে ফিরে এলো। রাশিদ এবং মাহমুদকে দায়িত্ব দেওয়া হলো পিকাসোর মতো আরো দুটো ভয়ঙ্কর সংস্করণ তৈরি করার জন্য। এদিকে বাড়িতে শুরু হলো এক নতুন নাটক। আপু জেদ ধরলেন আবিরকে বিয়ে করতে হবে সেই অহনার সাথে। সে একসময় আবিরের চরম শত্রু ছিল। ভাগ্যের পরিহাসে আবুরের সেই মায়ায় জড়িয়ে পড়ল। দীর্ঘদিন পর আবির শেষবারের মতো ভার্সিটিতে গেল। সেখানে সেই বকাটে মেয়েদের দল আবারও তাকে ঘিরে ধরল। তাদের নেতা সাদিপ, যে নিজেকে মন্ত্রীর ছেলে এবং রাশেদের ঘনিষ্ঠ বলে দাবি করছিল, আবিরকে মারতে উদ্ধত হলো। তোরা একটু ক্ষমতা পেলেই কেন উড়িস? সাদীপ, তো রাশেদ ভাই তো আসছে, দেখ এবার কি হয়। মুহূর্তের মধ্যে ভার্সিটিতে 4টি গেট দিয়ে রাশেদের 50টি গাড়ি বহন ঢুকে গেল। রাশেদের গাড়ি থেকে নেমে সম্মানে আবিরকে জ্যাকেট পরিয়ে দিল। সাদিতা সেই মেয়েদের দল ভয়ে পাথরের মতো দাঁড়িয়ে রইল। আবির সাদিদকে এক চড় মেরে বুঝিয়ে দিল সে আসল ক্ষমতা আম্বালনের নয়, ব্যক্তিত্বের সাথে। মেয়েদের দলটিকে নারীদের মর্যাদা রক্ষা করার শিক্ষা দিয়ে বিদায় নিল। বাড়িতে ফিরতেই দেখলো অহনা তার পরিবারের সাথে হাজির। আবুর মুচকে হেসে জানালেন আবিরের বিয়ের সানায় বাঁচতে চলেছে। 1 মাস পর আবিরকে থাইল্যান্ডে গিয়ে আন্ডারকভার এজেন্টের দায়িত্ব নিতে হবে। সাথে সাথে থাকবে তার জীবন সঙ্গিনী অহনা। ঘৃণা থেকে শুরু হওয়া এই সফর যে ভালোবাসায় শেষ হবে তা কখনো ভাবিনি। অপরাধীদের জন্য আমি কালবৈশাখী, আর ভালোবাসার মানুষের জন্য আমি শুধুই এক সাধারণ রবি। বিজয়ীর বেশে আবির তার নতুন জীবনের দিকে পা বাড়ালো। পেছনে পড়ে রইল এক অন্ধকার অতীত, আর সামনে এক উজ্জ্বল ভবিষ্যৎ, যেখানে আর কে কেবল একটি নাম নয় বরং একটি আদর্শের নাম।